বুধবারে আবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপারটা হবে, ঠিক আছে? নেক্সট উইক থেকে অ্যাজ ইউজুয়াল যেমন হয়, সোমবারে ল্যাঙ্গুয়েজ আর বুধবারে জিএস, সেটা হবে। কিন্তু এই উইকে একটু এদিক ওদিক হয়েছে আর কি। যাই হোক, আজকে জিএস পেপার হবে। দুজন মাত্র লিখে পাঠিয়েছো। এক নাম্বার হচ্ছে তনয়া, দুই হচ্ছে রেনেসা, তাই তো? আর বাদ বাকি কারো মানে হোমওয়ার্ক করে পাঠাওনি? গতদিনের হোমওয়ার্ক ছিল এই যে এই দুটো কোশ্চেন: এক্সামাইন দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইউনিফর্ম সিভিল কোড অন জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড মাইনরিটি রাইটস ইন ইন্ডিয়া। মানে ইউনিফর্ম সিভিল কোডের কি এফেক্ট মাইনরিটি রাইটস এবং জেন্ডার ইকুয়ালিটির উপরে পড়তে চলেছে ইন্ডিয়া, যদি এটা অ্যাক্ট হয় তবে। আর একটা ছিল H1B ভিসা program has been a contentious issue in US India relationship. Evaluate the program's impact on India's brain drain and economic development. এই দুটো কোশ্চেন ছিল। H1B ভিসার এফেক্ট ইন্ডিয়ার ইকোনমিতে এবং ব্রেন ড্রেনের ক্ষেত্রে কি প্রভাব ফেলবে, এই দুটো ছিল। এই দুটোর উপরে আমাদেরকে লিখে পাঠিয়েছো এই উইকে শুধুমাত্র অনিন্দিতা আর রেনেসা। তো আপাতত আমরা দুজনের, এই অনিন্দিতা নয়, তনয়া, রেনেসা। অনিন্দিতা অনেকদিনই লিখছে না কিছুই, এবং অনেকেরই খাতা পাচ্ছি না। আমি এই বিষয়ে আর কিছু বলবো না, অনেক বলেছি। এবার তোমাদের ব্যাপার, তোমরা কি বলবে? স্যার স্যার হ্যাঁ, স্যার আমি ভাবছিলাম আজকে হয়তো ওই ল্যাঙ্গুয়েজ পেপারই হয়ে ইসে ক্লাসটা হবে, তার জন্য আমি ল্যাঙ্গুয়েজ পেপারটা ইসে করেছিলাম। না, আমি জিএস ল্যাঙ্গুয়েজ পেপারটা পেপার হয়তো যেহেতু শনিবারে নিয়েছিলাম, সেই জন্য আমি এই ছোট্টুকু সময়ের মধ্যে তো করতে পারবে না তোমরা, সেই ধরে আমি আচ্ছা, আমি শনিবারে। শেষের দিকে ক্লাসে ছিলাম না স্যার, আসলে মানে বুঝতে আমি আচ্ছা। নেটটা খুব সমস্যা হচ্ছিল আমার, আমি ক্লাসটা হুম। করতেই পারছিলাম না। যাই হোক, আমারও মনে ছিল না। আমাকে এই সন্ধ্যেবেলার এই রেনেসা আর হচ্ছে আহ, তনয়া এরাই মনে করালো আর কি, যে আমি বলেছিলাম এটা। ঠিক আছে, যাই হোক, আজকে জিএস আচ্ছা পেপার হবে। আর আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ পেপারটা হচ্ছে বুধবারে হবে। এবং বুধবারের মধ্যে ল্যাঙ্গুয়েজ পেপারের খাতা সবাই মানে হোমওয়ার্ক গুলো করে আমাকে পাঠিও, এটাই এক্সপেক্ট করবো। ওকে। তমালি, আচ্ছা কি আচ্ছা, ব্যাপার? হ্যাঁ স্যার, তোমার ঠিক আছে। লেখালেখির ব্যাপার নেই? তমালি লিখছো না একদিনও? স্বর্ণেন্দু লিখছো না? সোমা বলেছে যে ওর প্রবলেমের জন্য হ্যাঁ লিখতে স্যার, পারেনি আমি এই সপ্তাহ। বলো। স্যার হুম, বলো। স্যার বলো, শুনতে হ্যাঁ, পাচ্ছি। আমি আপনাকে কলও করেছিলাম, মানে আপনাকে ফোনে পাইনি। আমি অর্ণব স্যার, এই সরি সৌরভ স্যারকে ফোন হুম। করেছিলাম। আমি আচ্ছা। ওনাকে জানিয়েছিলাম আমার শরীরটা খুব খারাপ করেছে, তো ওই জন্য ও আমি আচ্ছা মানে আচ্ছা। লাস্ট দুটো দিন ক্লাসও করতে পারিনি। মানে আমার ঠিক আছে, তুমি অপারেশন ওই হয়েছিল ভিডিও তো দেখে 4 মাস আচ্ছা। মতো, আবার প্রবলেম হচ্ছে একটু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, আমি ওগুলো আর একটু স্যার আমি দেখেছি, আমি লিখে বসতে পাঠিয়েছি। পারছি না। কখন? আমি দেরিতে সেন্ড করেছি। ও তো আমি সে দেখা হয়ে ওঠেনি, পরে দেখে দেবো। দুজনের খাতা আগে ঠিকঠাক টাইমে ঠিক পেয়েছিলাম, আছে। ওদেরগুলো তো দেখেছি। ওইখান থেকে আলোচনা হোক, তারপরে পরে তোমারটা দেখে দিচ্ছি। আচ্ছা, এটা এটা হচ্ছে ইয়ের খাতা, তনয়ের খাতা। ও ভালোই লিখেছে, ঠিকঠাক লিখেছে, বেশ সুন্দর ট্রি করে লিখেছে। বিভিন্ন আইনের যে পার্থক্যটা, মুসলিম আইনে কোথায় নারী অসাম্য, নারীদের ক্ষেত্রে অসাম্য হচ্ছে, হিন্দু আইনে কোথায় অসাম্য হচ্ছে, খ্রিস্টান আইনে কোথায় অসাম্য হচ্ছে, সেগুলো ট্রি ফরম্যাটে দেখিয়েছে। এবং পয়েন্ট করে করে বেশ ভালোই লিখেছে, দেখবে সবাই খাতাটা। তো মোটামুটি 15 নম্বরে 10 পাওয়ার মতো লিখেছে আর কি, 10 দিয়েছি। হুম। আর ওই যে H1B ভিসা নিয়েও ভালো লিখেছে। ঠিক আছে, এটা আর একটু ভালো লিখতে হবে। ঠিক আছে, তুমি যেমন লিখেছো ভারতের অর্থনৈতিক উন্নয়নের উপর প্রভাব, রেমিটেন্সের হুম। সুবিধা, এটা ঠিক আছে। স্টার্ট আপ সংস্কৃতির উত্থান, আইটি সেক্টরের। এবার এর উপর খারাপ প্রভাবটাও লিখতে হবে, বুঝেছো তো? ভারতের ও আচ্ছা অর্থনৈতিক আচ্ছা। উন্নয়নের উপর প্রভাব, উন্নয়নের উপর কি প্রভাব পড়ছে, খারাপ কি হতে পারে, খারাপ কি হচ্ছে সেটাও একটু লিখতে হবে। হুম। আচ্ছা। আহ, বা এর খারাপ দিক ভালো দিক দুটোই লিখতে হবে। যে যদি H1 ভিসা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে ইন্ডিয়ার কাছে সুযোগ থাকছে। হুম। যে তাদের যে ইন্টেলিজেন্ট পার্সনরা আছে, তাদেরকে দেশের ক্ষেত্রে, দেশের উন্নয়নের ক্ষেত্রে বা দেশে স্টার্ট আপ কোম্পানি তৈরি করার ক্ষেত্রে তাদের কাজে লাগানো যেতে পারে। হুম, হুম। হ্যাঁ স্যার, কিন্তু এই পয়েন্টগুলো কিছু কিছু জায়গায় তো লিখেছিলাম। কিছু লিখেছো, বাট মানে কিভাবে লিখবে মানে বলো তো? সবকটা তুমি এই যে পয়েন্টই লিখতে পয়েন্ট হবে। পয়েন্ট করেছো না, পয়েন্ট করেছো তো, পয়েন্ট করে রেমিটান্সের হুম। সুবিধা লিখেছো। এইবার হুম। H1B ভিসাধারী ভারতীয় পেশাজীবীরা দেশে উল্লেখযোগ্য পরিমাণে রেমিট্যান্স পাঠান। এই অর্থ ভারতে ভোগ এবং বিনিয়োগ বৃদ্ধিতে অবদান রাখে, যা অর্থনীতির জন্য ইতিবাচক। এই রেমিট্যান্সে কি আছে, এই যে একটু
তোমার আচ্ছা যে রেমিটেন্সের ক্ষেত্রে প্রথম ভারত বিদেশ থেকে রেমিটেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, লাস্ট ইয়ারে কত রেমিটেন্স এসছে বা কি একটু এগুলো লিখতে হবে। আচ্ছা যদিও আচ্ছা যদিও রেমিটেন্স আসে, কিন্তু হয়তো এই বুদ্ধিজীবীদেরকে দেশে দেশের উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাতে পারলে, তাদেরকে ঠিকঠাক বেতন দিয়ে যদি ভারত সরকার তাদেরকে কাজে লাগাতে পারে সেক্ষেত্রে, বা ভারতের কোনো কোম্পানি তাদেরকে কাজে লাগাতে পারে সেক্ষেত্রে দেশের উন্নতিতে পুরোপুরি তাদের অবদান থাকবে, রেমিটেন্সের থেকেও বেশি যেটা। ঠিক আছে তো? হুম হুম এই যে ব্যাপারটা, এটা লিখতে হবে, মানে তুল্য মূল্য আলোচনা, কম্পেয়ার করে যে ভালো দিক খারাপ দিকটা এই পয়েন্টের মধ্যে আলোচনা থাকবে। ঠিক আছে? রেমিটেন্সের সুবিধা না লিখে রেমিটেন্সে প্রভাব, ঠিক ঠিক আছে, আছে রেমিটেন্সের ক্ষেত্রে প্রভাব, স্টার্ট আপ সংস্কৃতির ক্ষেত্রে প্রভাব, ঠিক আছে, উত্থান, তুমি পুরো পজিটিভ পয়েন্ট গুলো হয়ে গেছে, নেগেটিভও কিছু আছে, হুম সেগুলো একটু আলোচনা করতে হবে। ঠিক আছে ওকে। হুম। আর ওইটাতে কোনো প্রবলেম আছে ওই যে মেধা না, ওটা প্রবাহের ওইটা লেখাটা ব্রেন লেখা ঠিক, ব্রেন ড্রেন, হ্যাঁ ওটাও একই একই যে যেটা বললাম সেটাই। আচ্ছা কুশল জনশক্তির উত্থান, এই যে মেধা প্রবাহের ক্ষেত্রে লিখেছে, H1B প্রোগ্রামের কারণে কুশল বিশেষত জনশক্তির ক্ষতি হ্যাঁ, কুশল জনশক্তির ক্ষতি যেটা লিখেছে, হুম ঠিক আছে। হুম এবার ভালোও তো হচ্ছে কিছু, হুম ভারতের মেধা প্রবাহের উপর ভালো প্রভাবও আছে, খারাপও আছে, যে যাচ্ছে আচ্ছা সেখান থেকে রেমিটেন্স আসছে সেটা ভালো, যেটাকে ব্রেন গেন বলা হচ্ছে, ব্রেন ড্রেন হচ্ছে এটা খারাপ। হ্যাঁ, কুশল জনশক্তির জায়গায় ব্রেন ড্রেন পয়েন্ট করতে পারো। ব্রেন ড্রেন ঠিক আছে অ্যান্ড ব্রেন গেন এইভাবে পয়েন্ট করতে পারো। হ্যাঁ আপনার একটা পয়েন্ট ছিল ব্রেন ড্রেন হুম, ভার্সেস ব্রেন গেইন ব্রেন গেন এটা পয়েন্ট করতে পারো। ঠিক আছে মানে দুটোই আলোচনা করতে পারবে তাহলে, ঠিক আছে। হুম এই যে শিক্ষাগত আকাঙ্ক্ষা, এটা পয়েন্ট করেছো, পয়েন্টটা ঠিকঠাক হয়নি, যে যারা স্টুডেন্টদের ক্ষেত্রে কি প্রভাব পড়ছে, এরকম পয়েন্ট করতে পারো, ঠিক আছে। ছাত্রদের উপরে প্রভাব, H1B ছাত্রদের ভিসার প্রভাব আচ্ছা প্রতিশ্রুতি, হ্যাঁ ছাত্রদের উপরে H1B ভিসার পলিসির প্রভাব। H1B ভিসার আচ্ছা প্রতিশ্রুতি অনেক ভারতীয়কে মার্কিন চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষাগত প্রশিক্ষণমূলক কর্মসূচি গ্রহণে উৎসাহিত করে। এর ফলে ভারতের স্বাস্থ্যসেবা বা উৎপাদন শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতে দক্ষতার অভাব দেখা দেয়। তাহলে এই যে একদিকে লিখবে যে ছাত্ররা বাইরে যেতে চায়, তারা যেতে পারছে না, H1B ভিসি স্ট্রিক্ট হলে তাদের ক্ষেত্রে হুম ব্যাপারটা আরো কঠিন হয়ে যাবে বিদেশে গিয়ে হুম পড়াশোনা করাটা। কিন্তু ভারত হ্যাঁ সরকার তাদেরকে দেশের উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে কাজে লাগাতে হবে, ভারত সরকারকে। হুম, যাতে করে হুম যেটা ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা মেক আপ করা যায় আর কি। ঠিক আছে, এইভাবে লিখতে হবে, বুঝেছো। ঠিক আছে ঠিক আছে এত পার্সেন্ট স্টুডেন্ট ইন্ডিয়ার, এই ব্যাপারটা উল্লেখ করতে হবে। ইউএসএ তে এখন যা বিদেশি স্টুডেন্ট আছে তার মধ্যে এত পার্সেন্ট ইন্ডিয়ান স্টুডেন্ট। একটু ডেটা এবার দিতে আমরা হবে দেখতে তার মানে পাচ্ছি, একটু ডেটা আমি আগেই বলেছি যে একটু ডেটা, আর হুম ডেটাগুলো আমি প্রোভাইড করে দিয়েছি অলরেডি আমার নোটস গুলোতে। হ্যাঁ 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 এই জন্য সেখান থেকে তুলে মুখস্থ করে ফেলো, যেগুলো আমি ডেটা দিচ্ছি, ডেটাগুলোই মুখস্থ করার, আদারওয়াইজ তোমাকে নিজের থেকে লিখতে হবে, ডেটাগুলোই মুখস্থ করতে হবে, এই জন্যই দেওয়া হুম নোটস গুলো। ঠিক আছে, মোটামুটি লেখা। ঠিক আছে ওকে, নেক্সট রিনেসা। তোমার খাতাটা দেখো কি প্রবলেম হচ্ছে বা কি হচ্ছে। তোমার লেখা মোটামুটি বরাবরই ঠিক আছে, তবে একটু তাড়াহুড়ো করে লেখা হয়েছে এবার দিন, যেটা আমার মনে হলো এই যেটা পাঠিয়েছো আর কি, জিএস এর পেপারটা। হাতের লেখা একটু ভালো করতে হবে। হুম, আর এই যে দেখো, ইট কামস আন্ডার দ্য আর্টিকেল 44 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ইট কামস নয়, মানে ব্যাপারটা হচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোডের কথা ডিপিএসপি তে আর্টিকেল 44 এ বলা আছে, যে স্টেটকে ডাইরেকশন দেওয়া আছে। হুম, হ্যাঁ, হ্যাজ বিন মেনশনড, এই ব্যাপারটা আনতে হবে, ঠিক আছে। ইট কামস ব্যাপারটা ঠিক, মানে লেখাটা ঠিক হয়নি, একটু তাড়াহুড়ো করে লেখার জন্য হয়েছে আর কি। আদারওয়াইজ লেখা খুবই ভালো হয়েছে, ঠিক আছে। এটা যদি 15 মার্কস থাকে তুমি 11 পাবে, আমি দেখো 11 দিয়েছি। খুব ভালোই লেখা হয়েছে, সব রকম পয়েন্ট ছুঁয়ে গেছো, গুড লিখে দিয়েছি, সবাই খাতাটা দেখবে। হুম, আর ইউএস ভিসাটাও খুব ভালো হয়েছে লেখা, মোটামুটি 10 পাওয়ার মতোই লেখা হয়েছে, 10 দিয়েছি, ঠিক আছে। গুড, মানে ঠিকঠাকই লেখা হয়েছে, সব রকম পয়েন্ট ছুঁয়েই গেছো, ভালো লেখা হয়েছে, ঠিক আছে। হুম। আচ্ছা, বাদ বাকি কেউ খাতা এখনো পাঠায়নি, সোমা বললো পাঠিয়েছে, বাট হয়তো দেরিতে পাঠিয়েছে, এই জন্য আমি দেখতে পারিনি, ওটা আমি পরে দেখে গ্রুপে দিয়ে দেবো।
আর তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। হোমওয়ার্ক নিয়ে আলোচনা হলো, এই নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি মানে আগের ক্লাসে, সেহেতু ওখান থেকেই কিভাবে লিখতে হবে সেটাও বলে দিয়েছি। তোমরা ওখান থেকে পয়েন্ট ওয়াইজ লিখবে, ঠিক আছে? ওখান থেকে ইনফরমেশন কালেক্ট করে নিজের মতো করে লিখবে। আজকের ক্লাসে আমরা যেটা করাবো সেটা হচ্ছে অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024। আমরা জানি যে 2024 সালের শেষে দিনগুলো খুব খারাপ গেছে আমাদের জন্য। 2024 সালের শেষের যে অভয়া বা তিলোত্তমা যে কেলেঙ্কারি বা কাণ্ড হয়েছে, করাপশন রিলেটেড প্রবলেম একটা, যার থেকে একটা এত বড় একটা ক্ষতি হয়ে গেল মানে আমাদের সমাজের। এবং এর ফলে তড়িঘড়ি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা নতুন আইন আনতে বাধ্য হয় জনরোষের জন্য বা মানে জনগণের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা অ্যাক্ট নিয়ে আসে নতুন, যেটা ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মানে কোনো রকম কোনো ছাড়াই, বাধা ছাড়াই পাস হয়ে যায়, ঠিক আছে? তো অ্যানোনিমাসলি পাস হয়ে যায়। এবং এই একটা সেহেতু পরীক্ষার ক্ষেত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণ, কিছু চেঞ্জেস এখানে আনা হয়, তার জন্য এটা অ্যামেন্ডমেন্ট বলছে। ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল যেটা আছে তাতে একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়, যেটাকে নাম দেওয়া হচ্ছে অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024। আমরা জানি যে এই যে ক্রিমিনাল ম্যাটারগুলো আমাদের হচ্ছে কনকারেন্ট লিস্টে উল্লেখিত আছে, তাই তো? কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে যুগ্ম তালিকা, যেটা সেন্টার স্টেট, সেখানে দুজনেরই ক্ষমতা আছে আইন করার, ঠিক আছে? তো সেহেতু এখানে কিছু এই ম্যাটারে এই যে ওমেন অ্যান্ড চাইল্ড অ্যাক্টের ক্ষেত্রে কিছু পরিবর্তন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এনেছে, এবং এটা পরীক্ষার জন্য আমাদের সামনের পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হতে পারে। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দ্য অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড দ্য অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024 যেটা পাস হয়, ইজ আ সিগনিফিক্যান্ট লেজিসলেটিভ মেজার্স introduced by the West Bengal government to enhance legal protection for women and children against sexual offences. মহিলা এবং বাচ্চাদের বিরুদ্ধে, চিলড্রেনদের আগেনস্টে যে সেক্সুয়াল অফেন্স হয় তার বিরুদ্ধে একটা মানে উল্লেখযোগ্য একটা অ্যাক্ট, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে 2024 সালে। দিস অ্যাক্ট ওয়াজ পাসড আনঅ্যানিমাসলি, মানে হচ্ছে কোনো রকম কোনো ছাড়াই, বাধা ছাড়াই, ঠিক আছে? বাই দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অন সেপ্টেম্বর 3, 2024। ডেটটা মনে রাখবে, সেপ্টেম্বরের 3 তারিখে 2024 সালে এই আইনটা পাস হয়, ফলোয়িং আ ট্র্যাজিক ইনসিডেন্ট ইনভলভিং দ্য রেপ অ্যান্ড মার্ডার অফ এ ডক্টর ইন কলকাতা আরজিকর হসপিটাল, ঠিক আছে? তো এই রেপ এবং মার্ডার যেটা হয়েছিল, সেই ঘটনার একটা কি বলবো প্রভাবে, সেই ঘটনার একটা রিফ্লেকশন হিসেবে বা রিয়াকশন হিসেবে এই আইনটা তড়িঘড়ি পাস করানো হয়, ঠিক আছে? যেটার নাম দেওয়া হয়েছে যে অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড অ্যাক্ট 2024, যেটা সেপ্টেম্বরের 3 তারিখে 2024 সালে আইন হিসেবে বলবৎ হয়। কি প্রভিশন কি আছে এই অ্যাক্টের? এনহ্যান্সড পানিশমেন্ট, দেখতে পাচ্ছি যে পানিশমেন্ট যেটা ছিল এই ক্রিমিনাল রেপের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে আইন ছিল সেখানে যে পানিশমেন্ট ছিল সেই পানিশমেন্টটাকে আর একটু বাড়ানো হয়েছে। দ্য অ্যাক্ট ইন্ট্রোডিউসেস স্ট্রিনজেন্ট পেনাল্টিস including the death penalty for rape cases that result in victims' death or leave them in a vegetative state. তাহলে যেখানে একটা রেপ হয়েছে সেই রেপের ক্ষেত্রে যে ভিকটিম আছে, রেপ ভিকটিম যে আছে সেই ভিকটিমের যে পরিস্থিতি হচ্ছে, যে সে যদি মারা যায়, সেই ভিকটিম যদি ডিজিজড হয়ে যায় বা মারা যায়, এবং বা সে কোনো ক্ষেত্রে সে যদি ভেজিটেটিভ স্টেটে চলে যায়, মানে এমন একটা স্টেট যে কনসাসলেস স্টেটে যদি চলে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে বলেছে যে এই আইনকে আরো স্ট্রিনজেন্ট করা হয়েছে, মানে আরো কঠোর করা হয়েছে, ঠিক আছে? কঠোর করে ডেথ পেনাল্টির কথা সাজেস্ট করা হয়েছে। ওকে, যে রেপ করছে, যে রেপিস্ট, তার মানে তার এক্ষেত্রে যদি যে ভিকটিমস আছে সেই ভিকটিমস যদি মারা যায় বা ভিকটিমস যদি আনকনসাস অবস্থায় চলে যায়, মানে পুরোপুরি কোমাতে চলে যায়, সেক্ষেত্রে যে রেপটা করবে, রেপিস্টকে ডেথ পেনাল্টির কথা এই আইন সাজেস্ট করেছে। ইট অলসো স্টিপুলেটস লাইফ ইমপ্রিজনমেন্ট উইথাউট দ্য পসিবিলিটি অফ
প্যারোল ফর আদার সিভিয়ার সেক্সুয়াল অফেন্সেস। এবং আদার সিরিয়াল যে রেপের ক্ষেত্রে যেখানে ভিকটিম ধরো মারা যায়নি বা কোমাতে চলে যায়নি সেক্ষেত্রে, বা অন্যান্য যা সেক্সুয়াল অফেন্সেস আছে, সেক্স রিলেটেড অফেন্স, সেক্ষেত্রে কি করা হয়েছে যে লাইফ ইমপ্রিজনমেন্টের ব্যবস্থা করা হয়েছে, মানে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করা হয়েছে, এবং যাতে কোনো রকম কোনো প্যারোল না পায় সেটা দেখা হবে সেক্ষেত্রে, ঠিক আছে, যাতে সে কোনো রকম বেল না পায় সেটাও দেখা হবে, যে রেপিস্ট আছে বা যে অ্যাসল্ট করেছে সে যাতে কোনো রকম কোনো সুবিধা না পায় সেটাকে আরো কঠোর করা হয়েছে, স্ট্রিনজেন্ট করা হয়েছে আইনটাকে আরো, ঠিক আছে। তাহলে এনহ্যান্স পানিশমেন্ট আমরা দেখলাম, পানিশমেন্ট এখানে বাড়িয়েছে, আরো কঠোর করে দিয়েছে। এক্সপেডিটেড ইনভেস্টিগেশন করার কথা বলেছে, মানে তাড়াতাড়ি খুব চটজলদি যাতে শাস্তি দেওয়া যায়। টু এনশিওর সুইফট জাস্টিস, খুব তাড়াতাড়ি যাতে জাস্টিস পায় যে ভিকটিমস, তার জন্য কি করা হয়েছে, দ্য অ্যাক্ট ম্যান্ডেটস দ্যাট ইনভেস্টিগেশন ইনটু রেপ কেসেস বি কমপ্লিটেড উইদিন 21 days, 21 দিনের মধ্যে ইনভেস্টিগেশন শেষ করতে হবে, এরকম একটা নির্দেশ দেওয়া হয়েছে এই আইন। উইথ আ পসিবল এক্সটেনশন আপ টু 15 days, এবং যেটাকে 15 দিন অব্দি ম্যাক্সিমাম বাড়ানো যাবে 21 দিনের পরে, মানে 21 আর 15 কত হচ্ছে 36 দিন, মানে 36 দিনের মধ্যে কোনো রেপ কেস হলে সেই রেপ কেসটা জাস্টিস দিতে হবে, এরকম একটা আইনের কথা এখানে বলা হয়েছে। আন্ডার স্পেসিফিক সার্কামস্টান্সেস, কোনো স্পেসিফিক সার্কামস্টান্সেস হলে 15 দিন এক্সটেনশন পাওয়া যাবে, আদারওয়াইজ 21 দিনের মধ্যে কেসটাকে ফয়সালা করতে হবে বা জাস্টিস যাতে পায় ভিকটিম সেই ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে একটা টাইম পিরিয়ড এখানে বেঁধে দিয়েছে, যেটা আগেও ছিল 2 মাস, সেটাকে কমিয়ে 21 দিন করা হয়েছে, এবং এক্সটেনশন আপ টু 15 days অব্দি, মানে 36 দিনের মধ্যে মোট কথা সব বিচার মানে ইনভেস্টিগেশন কমপ্লিট করার কথা বলা হয়েছে। অপরাজিতা টাস্ক ফোর্স বলে একটা টাস্ক ফোর্স গঠন করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এস্টাবলিশমেন্ট অফ দ্য অপরাজিতা টাস্ক ফোর্স অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, প্রত্যেক ডিস্ট্রিক্টে অপরাজিতা টাস্ক ফোর্স থাকবে, প্রত্যেক ডিস্ট্রিক্টে ইজ আ নোটেবল ফিচার্স, লেড বাই আ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ দ্য পুলিশ। এবং এই যে টাস্ক ফোর্স, সেই টাস্ক ফোর্সের প্রধান যে থাকবে সে ডিএসপি র্যাঙ্কের একজন অফিসার থাকবে পুলিশের। This task force is dedicated to handling serious cases involving women and children, এবং উমেন এবং চিলড্রেনদের ক্ষেত্রে যে সিরিয়াস কেসেস গুলো আছে সেগুলোকে ডিল করবে সেই ডিস্ট্রিক্টে, এই ডিস্ট্রিক্ট লেভেলের টাস্ক ফোর্সটা, ঠিক আছে তো। এমিং টু রিডিউস ট্রমা ফর ভিকটিমস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, যাতে ভিকটিমের ফ্যামিলি এবং ভিকটিমের যে ট্রমাটা আছে সেটা রিডিউস হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়েছে অপরাজিতা টাস্ক ফোর্সে। এবং এখানে একটা উল্লেখ নেই, সেটা হচ্ছে যে মহিলা অফিসার থাকবে এই যে টাস্ক ফোর্সে, যে ডিএসপি র্যাঙ্কের যে যিনি থাকবেন তিনি মহিলা অফিসার থাকবেন, ওম্যান, ঠিক আছে তো, যাতে একটা মহিলার পরিস্থিতির কথা সবচেয়ে ভালো বুঝতে পারবে, সেই জন্য মহিলা অফিসার রাখার কথা বলা হয়েছে। ডেডিকেটেড কোর্টস বলছে কিছু ফাস্ট ট্র্যাক কোর্ট হবে, যে কোর্টগুলো হচ্ছে শুধুমাত্র এই কেসগুলো নিয়ে ডিল করবে, যে মহিলাদের এগেনস্টে যে সেক্সুয়াল অফেন্সেস ঘটছে তা সেই কেসগুলোর সাথে ডিল করার জন্য the act proposes the creation of special courts to fast track trials of offenses under its purview, aiming to reduce the trauma for victims and their family. ফাস্ট ট্র্যাক কোর্ট করে যাতে বিচারটা খুব তাড়াতাড়ি জলদি পায়, সেই জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের কথাও এই অ্যাক্ট সাজেস্ট করেছে বা প্রপোজ করেছে, ঠিক আছে। তাহলে মূলত আমরা 4টে বিষয় দেখতে পাচ্ছি। 1 নম্বর হচ্ছে যে পানিশমেন্টটা বা শাস্তিটা কি করা হয়েছে, আরো স্ট্রিনজেন্ট করা হয়েছে, কঠোর করা হয়েছে। 2 নম্বর দেখতে পাচ্ছি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে একটা টাইম পিরিয়ড বেঁধে দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে 21 দিন, ঠিক আছে। আর অপরাজিতা টাস্ক ফোর্স গঠন করা হবে, যেটা শুধুমাত্র যে টাস্ক ফোর্সটা ডিস্ট্রিক্ট লেভেলে শুধুমাত্র সেক্সুয়াল অফেন্স এগেইনস্ট উমেন এবং চিলড্রেন তার বিরুদ্ধেই সেটা নিয়েই কাজ করবে, যাতে অপরাধীরা তাড়াতাড়ি ধরা পড়ে, বা যাতে করে যে ভিকটিমস আছে তারা যাতে সুরাহা পায় তাড়াতাড়ি, সেই জন্য টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছে। এবং কোর্ট বলা হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট করা হবে, যে যাতে করে তাড়াতাড়ি বিচারটা সম্পন্ন করা যায়, ঠিক আছে। এই হচ্ছে মূলত 4টে চেঞ্জেস এই একটা এনেছে। ওকে, এখানে এই পর্যন্ত কারো কোনো ডাউট বা কোনো প্রশ্ন? আচ্ছা, একটা কবে পাস হয়? বলো দেখি। 3rd সেপ্টেম্বর হ্যাঁ, 3rd 2024। সেপ্টেম্বর 3rd 2024। সেপ্টেম্বর। ডেটটা মনে রাখবে, একদম ডেটটা উল্লেখ করে দেবে যদি এটা আসে। 3rd সেপ্টেম্বর 2024 আনঅ্যানিমাসলি পাস হয়, তাই তো? মানে হচ্ছে কোনো রকম কোনো বিরোধিতা ছাড়াই পাস হয়ে যায়,
এবং এক্ষেত্রে 4টে চেঞ্জেস আনছে। এই চেঞ্জেস গুলো শাস্তির ক্ষেত্রে একটা তাড়াতাড়ি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে টাইম পিরিয়ড ঠিক করে দিচ্ছে, একটা ডিস্ট্রিক্ট লেভেলে অপরাজিত টাস্ক ফোর্স বলে একটা টাস্ক ফোর্স গঠন করছে এবং ফাস্ট ট্র্যাক কোর্টস গঠনের কথা, তাড়াতাড়ি বিচারের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করার কথা সাজেস্ট করছে। ঠিক আছে, এবার আমরা দেখবো যে এই যে অ্যাক্টটা হলো, সেই অ্যাক্টটা কনস্টিটিউশনাল ভ্যালিডিটি দেখবো তার। কনস্টিটিউশনের ক্ষেত্রে এই অ্যাক্টটা কতটা প্রাসঙ্গিক, কনস্টিটিউশন মেনটেন করে হয়েছে না হয়নি, বা হলেও কিভাবে হয় এই অ্যাক্টটা, কি হয় অ্যাক্টের ভবিষ্যৎ কি। ঠিক আছে, এখনো অ্যাক্টটা কিন্তু লাগু হয়নি। লাগু হতে গেলে একটা হচ্ছে এখন গভর্নরের কাছে পাঠানো হয়েছে, গভর্নর সেটাকে আবার রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে, প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট যদি অ্যাকশন দেয় তাহলে সেই একটা স্টেটে লাগু হবে। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে কনকারেন্ট লিস্টের অংশ, কোনো একটা এই যে ক্রিমিনাল কেস এগুলো কনকারেন্ট লিস্টে পড়ছে, সেহেতু কোনো স্টেটেরও ক্ষমতা আছে এই লিস্টে আইন বানানোর, সেন্টারেরও আছে। কিন্তু স্টেট যেটা আইন বানিয়েছে সেটা সেন্টারের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা দেখে রাষ্ট্রপতি যদি, প্রেসিডেন্ট যদি সেটা স্বাক্ষর করেন তবেই সেই আইনটা কিন্তু সেই স্টেটে লাগু হবে বা চালু হবে। ঠিক আছে, এখন এই স্টেজেই আছে। তো কনস্টিটিউশনের ক্ষেত্রে কি আছে ব্যাপারটা আমরা দেখি। বলছে অ্যাজ ক্রিমিনাল ল ইন ইন্ডিয়া ফলস আন্ডার দ্য কনকারেন্ট লিস্ট, যুগ্ম তালিকার মধ্যে ক্রিমিনাল ল পড়ছে। বোথ স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টস হ্যাভ দ্য অথরিটি টু লেজিসলেট অন দ্য সাবজেক্ট। সেহেতু স্টেট এবং সেন্টার বা ইউনিয়ন দুজনেরই এখানে পাওয়ার আছে এই বিষয়ে ক্রিমিনাল ল এর ক্ষেত্রে কোনো আইন পাশ করার। যেটা আর্টিকেল 254 তে বলা হয়েছে, কনস্টিটিউশনের আর্টিকেল 254 মনে রাখবে ভালো করে। আর্টিকেলের 254 তে কনস্টিটিউশনে বলা হয়েছে ইন্ডিয়া ডিলস উইথ দ্য ডক্ট্রিন অফ রিপাগনেন্সি। এই ডক্ট্রিন অফ রিপাগনেন্সি নিয়ে আর্টিকেল 254 ডিল করে। ঠিক আছে, উইথ অ্যাড্রেসেস ইনকনসিস্টেন্সিস বিটুইন লস মেড বাই পার্লামেন্ট অ্যান্ড লস মেড বাই দ্য স্টেট লেজিসলেচার্স। যে পার্লামেন্ট ল বানায় আবার স্টেট লেজিসলেচারও ল বানাতে পারে ক্রিমিনাল ম্যাটারে। ঠিক আছে, 254 তে বলা হয়েছে যে যদি পার্লামেন্টের সাথে কোনো একটা স্টেট অ্যাসেম্বলির ল যদি ইনকনসিস্টেন্স হয়ে যায় বা কনফ্লিক্ট হয় তখন কি হবে সেটা আর্টিকেল 254 তে বলা হয়েছে। 254 একে কি বলছে, ইফ আ স্টেট ল কনফ্লিক্টস উইথ আ ল মেড বাই দ্য পার্লামেন্ট or with an existing law, then the law made by the parliament prevails. The state law is void to extent of the conflict. তাহলে কি বলছে, কোনো পার্লামেন্টের অলরেডি একটা ল আছে ক্রিমিনাল একটা কোনো ম্যাটারে, স্টেট কোনো একটা ল নতুন বানালো, দেখা যাচ্ছে যে পার্লামেন্টের যে ল, ইউনিয়নের যে ল, তার সাথে স্টেটের ল এর একটা কনফ্লিক্ট দেখা দিল। কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, যে দুটোর ক্ষেত্রে ডিফার করে যাচ্ছে। সেক্ষেত্রে বলে দিচ্ছে আর্টিকেল 254 যে পার্লামেন্টের বানানো লটাই প্রিভেল করবে, এটাই মান্যতা পাবে, স্টেট লটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। ওকে ওকে, যে স্টেট লটা নয়, পুরো স্টেটের যে জিনিসগুলো, একটা ল এর মধ্যে তো অনেকগুলো বিষয় থাকে, যে বিষয়গুলো পার্লামেন্টের ল এর সাথে ডিফার করছে সেই বিষয়গুলো কি হয়ে যাবে, নাল অ্যান্ড ভয়েড বলে বিবেচিত হবে। সেই বিষয়গুলো অটোমেটিক্যালি পার্লামেন্টের লটাই থেকে যাবে। ঠিক আছে, স্টেটের ওই জিনিসগুলো যেগুলো কনফ্লিক্ট হচ্ছে যে বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো বন্ধ হয়ে যাবে, সেই বিষয়গুলো আর আইন হবে না। ঠিক আছে, এটা 254 বলা হয়েছে কনস্টিটিউশন। 254 বলা হয়েছে আর স্টেট ল ক্যান প্রিভেল ইফ ইট হ্যাজ বিন রিজার্ভড ফর দ্য কনসিডারেশন অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড হ্যাজ রিসিভড হিজ অ্যাসেন্ট। যদি প্রেসিডেন্টের অ্যাসেন্ট পায় তবেই সেই স্টেট লটা একটা অ্যাক্ট হবে, সেই স্টেটে লাগু হবে, চালু হবে আইনটা, আদারওয়াইজ হবে না। হাউএভার পার্লামেন্ট ক্যান এনাক্ট এনি ল উইথ রেসপেক্ট টু দ্য সেম ম্যাটার অ্যাট এনি টাইম। যদিও পার্লামেন্টের ক্ষমতা আছে ওই ম্যাটারে যে কোনো সময় যে বিষয়ে স্টেট ল বানিয়েছে সেই বিষয়ে পার্লামেন্টেরও ক্ষমতা আছে যে কোনো পরিস্থিতিতে ল বানানোর। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 254-তে দুটো জিনিস, একটা হচ্ছে যে পার্লামেন্ট এবং স্টেট দুজন ল বানিয়েছে একটা ম্যাটারে, যেখানে স্টেটের বিষয়, স্টেটের কিছু জিনিস, স্টেটের লটা যদি পার্লামেন্টের ল এর সাথে কনফ্লিক্ট হয় সেক্ষেত্রে আর্টিকেল 254 অনুযায়ী পার্লামেন্টের লটাই প্রিভেল করবে, স্টেটের গুলো নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। 2 নম্বর আর্টিকেল 254(2) আমরা দেখতে পাচ্ছি যে স্টেট ল বানালেও সেই লটা যাবে হচ্ছে, সেই লটা পাস হওয়ার জন্য যাবে হচ্ছে প্রেসিডেন্টের কাছে, এবং প্রেসিডেন্ট যদি অ্যাকশন দেয় তবেই সেই লটা সেই স্টেটে কাম ইনটু এফেক্ট বা লটা চালু হবে। ঠিক আছে, এটা 254(1) এবং 2 বলা হয়েছে। কনসিকুয়েন্টলি তার ফলে এখন কি আছে, এই যে অপরাজিতা অ্যাক্ট যেটা আছে
has been forwarded to the Governor of West Bengal and subsequently to the President of India for approval. তাহলে রিসেন্ট এই স্টেজে আছে যে আমাদের স্টেট গভর্নমেন্ট, স্টেট অ্যাসেম্বলি সেটাকে গভর্নরের কাছে পাঠিয়েছে এবং গভর্নর সেটা পাঠিয়েছে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট যদি অ্যাসেন্ট দেন তখনই এই যে ইয়েটা মানে অপরাজিতা আইনে যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেই পরিবর্তনগুলো সেই স্টেটের ক্ষেত্রে আইন হিসেবে চালু হবে। তাহলে বর্তমানে কি পরিস্থিতিতে আছে এই যে আইনটা? এখন প্রেসিডেন্টের অ্যাসেন্টের জন্য বা অ্যাপ্রুভালের জন্য প্রেসিডেন্টের টেবিলে আছে। তাহলে তিনি যদি অ্যাসেন্ট দেন তখনই এই যে স্টেটের ক্ষেত্রে আমাদের এই যে অপরাজিতা অ্যাক্ট যে চেঞ্জেস গুলো এনেছে সেই চেঞ্জেস গুলো আমাদের স্টেটে চালু হয়ে যাবে। ওকে, বলো এখনো পর্যন্ত কারো কোনো কনফিউশন বা ডাউট বা কোশ্চেন যদি থাকে উত্থাপন করো। কারো কোনো কোশ্চেন? কোশ্চেন নেই কারো? ঠিক আছে, তাহলে আমরা এগোই। এবার আমরা দেখবো অন্যান্য স্টেটে এরকম কোনো অ্যাক্ট আছে কিনা। অবশ্যই আছে। মহারাষ্ট্রের ক্ষেত্রে 2021 সালে একটা অ্যাক্ট আনা হয় যেটার নাম শক্তি অ্যাক্ট। স্যার একটা কোশ্চেন করবো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ স্যার, বলছিলাম ধরুন যেটা সেন্ট্রালে যেটা আপনি বললেন যে কনফ্লিক্ট করলে পরে, তো দেখা গেল যে অপরাজিতা বিলের ক্ষেত্রে হয়তো সার্টেন কোনো দুটো বা চারটে নর্মস এর ক্ষেত্রে হয়তো কোনো প্রবলেম আসছে বা কনফ্লিক্ট আসছে, তো সেই ক্ষেত্রে সেই নর্মস গুলো বাদ দিয়ে স্টেটের যা ডিমান্ড থাকবে বা যা প্রপোজাল থাকবে সেটা কি লাগু হওয়ার ব্যাপার থাকে না পুরোটাই ভয়েড হয়ে যায়? না পুরোটা না, বললাম যেগুলো কনফ্লিক্ট, যে পয়েন্টগুলো নিয়ে কনফ্লিক্ট হচ্ছে, কিছু পয়েন্ট থাকে যেগুলো নিয়ে কনফ্লিক্ট হচ্ছে, ঠিক আছে, সেই পয়েন্টগুলো নাল অ্যান্ড ভয়েড হয়ে গিয়ে বাদ বাকিটা থাকবে। বোঝা গেল? ওকে, ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, অন্যান্য স্টেট, মহারাষ্ট্র 2021 সালে শক্তি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট করে, যেটা পারপাস কি, ফোকাসেস অন দ্য ক্রাইমস লাইক রেপ, অ্যাসিড অ্যাটাক এন্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইত্যাদির ক্ষেত্রে পরিবর্তন কিছু নিয়ে আসতে চায়। যেটা হচ্ছে কি কি, ডেথ পেনাল্টি ফর রেপ ইন রেয়ার কেসেস, যেটা যেখানে বলা হচ্ছে যে রেয়ার কেসে ডেথ পেনাল্টি দেওয়া হবে। ইনভেস্টিগেশন টাইম লাইন 15 days, এক্সটেন্ডেবল আপ টু 13 days। আমাদের এখানে 21 দিন, ওরা 15 দিনের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করার টাইম লাইন বেঁধে দেয়, যেটা 30 দিন অবধি সর্বোচ্চ যাওয়া যাবে। ট্রায়াল কমপ্লিশন, বিচারের ক্ষেত্রে 30 দিন বেঁধে দেওয়া হয়। হেভি ফাইন্স অ্যান্ড কম্পেনসেশন টু ভিকটিমস ফর রিহ্যাবিলিটেশন, যাতে ভিকটিমস রিহ্যাবিলিট করতে পারে, হ্যাঁ ঠিক আছে, রিহ্যাবিলিটেটেড হতে পারে, সেক্ষেত্রে তার জন্য কম্পেনসেশনের ব্যবস্থা করা হয়। হেভি কম্পেনসেশন অ্যান্ড ফাইন্স, ইনক্রিজ পেনাল্টিস ফর ফলস কমপ্লেন্টস, কন্ট্রোভার্সিয়াল ক্লজ, ঠিক আছে তো। এবং আরেকটা জিনিস, খুব ভালো জিনিস জানে, অনেক ক্ষেত্রে ফলস কমপ্লেন্টস আসে, হ্যাঁ, তো ফলস কমপ্লেন্টসের ক্ষেত্রে যে ভিকটিমস যে কমপ্লেন করছে, হয়তো ভিকটিমস সে হয়নি, ফলসলি সে কমপ্লেন করছে, সেক্ষেত্রে তার বিরুদ্ধেও কি করা হচ্ছে, যে ফলস যে কমপ্লেন্টস আছে তার বিরুদ্ধে পেনাল্টি ইম্পোজ করার একটা আইনের ক্ষেত্রে আনার চেষ্টা করে মহারাষ্ট্র গভর্নমেন্ট, যেটা এই অ্যাক্টটার নাম দেওয়া হয়েছিল শক্তি অ্যাক্ট। তো রিসেন্টলি এই অ্যাক্টটাও কি আছে, প্রেসিডেন্টের টেবিলে আছে, প্রেসিডেন্টের অ্যাসেন্ট এখনো পায়নি, অ্যাসেন্ট পেলে সেটা মহারাষ্ট্রে লাগু হবে, ঠিক আছে। 2021 সালের অ্যাক্ট, এটাও কিন্তু এখনো প্রেসিডেন্টের টেবিলেই আছে। ওকে, নেক্সট যে দিশা অ্যাক্ট বলে একটা অ্যাক্ট অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট করে 2019 সালে। পারপাস ছিল এনশিওর সুইফট জাস্টিস ফর সেক্সুয়াল অফেন্সেস আগেন্স্ট উইমেন অ্যান্ড চিলড্রেন, ঠিক আছে। হাইলাইট কি, ডেথ পেনাল্টি ফর রেপ আন্ডার রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের ক্ষেত্রে বলে ডেথ পেনাল্টি। আমাদের এখানে দেখতে পাচ্ছি দুটো কেস এখানে মেনশন করা হয়েছে, যে যদি ভিকটিমস মারা যায় এবং ভিকটিম যদি ভিজিটেশনে চলে যায়, ঠিক আছে, এই দুটো ক্ষেত্রে বলেছে যে ইয়ে করার কথা, ডেথ পেনাল্টি করার কথা বা ফাঁসি দেওয়ার কথা, ঠিক আছে। কিন্তু এখানে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের ক্ষেত্রে বলছে, যেটা অলরেডি সুপ্রিম কোর্ট বলে এসছে, বা সেন্ট্রাল লয়ের ক্ষেত্রেও এই টার্মটাই আছে। ইনভেস্টিগেশন টাইমলাইন এখানে 7 দিন ঠিক করে দেয়, ট্রায়াল 14 দিনের মধ্যে করার কথা। ইন্ট্রোডাকশন অফ উইমেন অ্যান্ড চিলড্রেন অফেন্ডার্স রেজিস্ট্রি, ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন ইন্ডিয়া, বলে যে একটা রেজিস্ট্রি করা হবে যেখানে ওমেন এবং চিলড্রেন অফেন্ডার্সদের রেজিস্টার থাকবে, সেখানে তাদের ইয়ে থাকবে। এস্টাবলিশমেন্ট অফ দ্য স্পেশাল কোর্ট, যেটা আমাদের এখানেও বলা হয়েছে। আর প্রভিশন টু অ্যাড্রেস সাইবার ক্রাইমস আগেনস্ট ওমেন, এটাও খুব ভালো, যেটা রিসেন্টলি হচ্ছে প্রচুর পরিমাণে উইমেনদের বিরুদ্ধে যে সাইবার ক্রাইম হচ্ছে, সেক্ষেত্রেও কিছু প্রভিশনস এখানে নিয়ে আসে। দিশা অ্যাক্ট অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট 2019 সালে, যেটাও এখনো প্রেসিডেন্টের টেবিলে আছে তার অ্যাসেন্টের জন্য। ওকে, প্রোটেকশন অফ দ্য চিলড্রেন অ্যাক্ট, মধ্যপ্রদেশ গভর্নমেন্ট একটা অ্যাক্ট আনে 2018 সালে, ফোকাসেস স্পেসিফিক্যালি অন ক্রাইমস ইনভলভিং চিলড্রেন, যেখানে ডেথ পেনাল্টি বলা হয় ফর রেপ অফ গার্লস 12 ইয়ারের নিচে কোনো মেয়েকে রেপ করলে, সেক্ষেত্রে মেয়ে যদি রেপ হয়, সেক্ষেত্রে রেপিস্টের ফাঁসির কথা বলা হয়।
ফাস্ট ট্র্যাক কোর্টসের কথা বলা হয়, মানে অপরাজিতা অ্যাক্টের মধ্যে এনহ্যান্স পানিশমেন্ট ফর রিপিটেড অফেন্ডার্স, যারা বারবার করছে একই, তাদের জন্য আরো শাস্তি আরো কঠোর করার কথা বলা হয়। ঠিক আছে, এটা একটা অ্যাক্ট যেটা হচ্ছে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট এনেছিল, এখনো পায়নি। প্রজলা অ্যাক্ট প্রপোজাল তেলেঙ্গানা গভর্নমেন্ট এনেছিল, সেম একই। স্ট্রেনথেন লস এগেন্স্ট সেক্সুয়াল অ্যাসাল্টস এন্ড ট্রাফিকিং এর বিরুদ্ধে এই একটা আনা হয়েছিল। হাইলাইট স্ট্রিনজেন্ট মেজার্স টু কার্ভ হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড অনলাইন অ্যাবিউস, এগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। প্রভিশন ফর ইমিডিয়েট ভিকটিম রিলিফ অ্যান্ড কাউন্সেলিং, সেন্ড ফর রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভাল, এটাও রিভিউ এবং অ্যাপ্রুভালের জন্য প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্টের টেবিলে আছে। বোঝা গেল, এতগুলো অ্যাক্ট মোটামুটি বিভিন্ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এনেছে এবং যেগুলো কিন্তু অ্যাসেন্টের জন্য প্রেসিডেন্টের টেবিলে এখনো পেন্ডিং আছে। এবার এই নিয়ে কিছু বিতর্ক এবং কিছু ডিসকাশন আছে যেগুলো আমরা এখানে আলোকপাত করব। বলছে while the act aims to deter heinous crime through harsher penalties and streamlined legal process, it has sparked debates regarding its potential effectiveness and alignment with constitutional principles. যদিও এই যে অপরাজিতা অ্যাক্টটা যদিও এখানে খুব কঠোর স্ট্রিনজেন্ট, মানে হিনাস ক্রাইমের ক্ষেত্রে, এই যে রেপ এবং সেক্সুয়াল অ্যাসল্ট ইত্যাদি ক্রাইমের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি পেনাল্টির কথা বলেছে এবং স্ট্রিমলাইন লিগাল প্রসেসকে আরো তাড়াতাড়ি করার কথা বলেছে। ঠিক আছে, কিন্তু এখানে কিছু এর এফেক্টিভনেস, এই যে ল এর পোটেনশিয়াল এফেক্টিভনেস এবং কনস্টিটিউশনাল প্রিন্সিপাল নিয়ে, এই বিষয় নিয়ে আর্গুমেন্ট আছে। ঠিক আছে, যে এটা সত্যি কি এফেক্টিভ হবে, কাম ইনটু এফেক্ট হবে, বা এর কনস্টিটিউশনালি এর কি ভ্যালিডিটি আছে, সেইটা নিয়ে বিতর্ক আছে। Critics have expressed concern about the introduction of the death penalty and the possible implication for the justice systems. ক্রিটিক্সরা বলছে যে ডেথ পেনাল্টি যে ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়েছে, এখানে ইন্ট্রোডাকশন কথা বলা হয়েছে, যে যদি ভিকটিমস মারা যায় বা ভিকটিমস যদি ভেজিটেশন অবস্থায় চলে যায়, সেক্ষেত্রে তার ডেথ পেনাল্টি করা হবে, এটা জাস্টিস সিস্টেমের সাথে যাচ্ছে না। মানে বলছে জাস্টিস সিস্টেম আমরা যখন পড়েছিলাম, যে আমরা একটা পড়েছিলাম যে এই যে ডেথ পেনাল্টি নিয়ে বা ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে, যে ক্যাপিটাল পানিশমেন্টটা কতটা প্রাসঙ্গিক আমাদের দেশের ক্ষেত্রে, সেখানে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টও অনেক ক্ষেত্রে বা হাইকোর্ট গুলো অনেক ক্ষেত্রে কি করছে, ক্যাপিটাল পানিশমেন্টকে সেগুলোকে করে চেঞ্জ করে লাইফ ইমপ্রিজনকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। সেই জন্য এই যে ক্যাপিটাল পানিশমেন্টটা কতটা এফেক্টিভ হবে, সত্যি হবে কিনা, সেক্ষেত্রে একটা বিতর্ক থেকে যাচ্ছে, দেয়া সম্ভব কিনা। এক্ষেত্রে জেএস বার্মা কমিটি, যেটা হচ্ছে নির্ভয়া কাণ্ড যেটা হয়েছিল দিল্লিতে, তারপরে একটা কমিটি গঠন করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, যে কি করা যেতে পারে এই ক্ষেত্রে, আইন কিভাবে আরো শক্ত করা যেতে পারে বা কি কি চেঞ্জেস আনা যেতে পারে। সেই কমিটির প্রধান ছিলেন হচ্ছে জাস্টিস জেএস বার্মা। ঠিক আছে, তিনি ল্যান্ডমার্ক কিছু রেকমেন্ডেশন এই কেসের ক্ষেত্রে করেছিলেন অন লস আগেনস্ট সেক্সুয়াল ভায়োলেন্স ইন ইন্ডিয়া। এক্ষেত্রে কিছু ল্যান্ডমার্ক তিনি রেকমেন্ডেশন করেছিলেন, সেগুলো এখানে প্রাসঙ্গিক। ইট ওয়াজ ফর্মড ইন ডিসেম্বর 2012 ইন রেসপন্স টু দ্য হরিফিক দিল্লি গ্যাং রেপ কেস, নির্ভয়া কেস যেটা হয়েছিল, যেটা দেশের মানে সরকারকে নাড়িয়ে দিয়ে গেছিল, এবং ওই যে প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল তার মানে চলে যাওয়ার ক্ষেত্রে এটা একটা বিশাল বড় ভূমিকা ছিল এই কেসে, নির্ভয়া কেসে। তো এই নির্ভয়া কেসের পরে 2012 সালে জেএস বর্মা কমিটি কিছু রেকমেন্ডেশন করেছিল টু স্ট্রেনথেন লস রিলেটেড টু সেক্সুয়াল অফেন্স এন্ড ক্রাইম अगेंस्ट ওমেন। তাহলে মহিলাদের ক্ষেত্রে সেক্সুয়াল অফেন্স এবং ক্রাইমের ক্ষেত্রে কিছু ল এখানে এই কমিটি রেকমেন্ড করেছিল। কি কি রেকমেন্ডেশন ছিল? এক্সপ্যান্ডিং ডেফিনিশন অফ রেপ, বলেছিল রেপের ডেফিনিশনটা আরো এক্সপ্যান্ড করতে হবে, বাড়াতে হবে। ইনক্লুড নন পেনিট্রেটিভ অ্যাক্টস অ্যান্ড আদার ফর্মস অফ সেক্সুয়াল অ্যাসল্ট আন্ডার রেপ। তাহলে রেপ মানে যে পেনিট্রেশন হতে হবে তা নয়, সেখানে বলেছিল নন পেনিট্রেটিভ অ্যাক্ট কিছু এখানে আনতে হবে, নন পেনিট্রেটিভ যেগুলো ব্যাপার আছে সেগুলো এখানে ইনক্লুড করতে হবে রেপের মধ্যে, এবং সেক্সুয়াল অ্যাসাল্টও এই রেপের মধ্যেই চলে আসবে। ঠিক আছে, রেকগনাইজড ম্যারিটাল রেপস অ্যাজ ক্রিমিনাল অফেন্স, এবং এই কমিটি ম্যারিটাল রেপস এর কথাও, ঠিক আছে তো, যে বিবাহ পরবর্তী যে রেপস সেটার ক্ষেত্রেও বলছে যে এটাকে রেপ হিসেবে দেখতে হবে, ম্যারিটাল রেপসটাও। ঠিক আছে, এটা এই কমিটি রেকমেন্ড করেছিল। জেন্ডার নিউট্রাল লস আনতে বলেছিল, রেকমেন্ডেড জেন্ডার নিউট্রাল লস টু প্রোটেক্ট বোথ মেন অ্যান্ড ওমেন ফর সেক্সুয়াল ভায়োলেন্স। তাহলে শুধুমাত্র আমরা বেশিরভাগ আইনই দেখতে পেলাম যে ওমেনদের বিরুদ্ধে যে হওয়া বা মহিলাদের বিরুদ্ধে হওয়া যে যে সেক্সুয়াল অফেন্সেস আছে সেগুলোর বিরুদ্ধে আইনগুলো আনা হয়েছে। তো এই কমিটি কিন্তু শুধুমাত্র ওমেনদের ক্ষেত্রে বলেনি, যে অনেক ক্ষেত্রে মেনরাও, ঠিক আছে, সেক্সুয়াল অফেন্সের শিকার হয়,
ঠিক আছে? সেই জন্য যে এই যে মেলদের বা মেনদের কেস মানে কেসগুলোকেও সেক্সুয়াল অফেন্স গুলোকেও রেপের মধ্যে আনতে বলেছিল, জেন্ডার নিউট্রাল লস আনতে বলেছিল এই কমিটি। 2 নম্বর বলছি স্পিডি জাস্টিস কল্ড ফর ফাস্ট ট্র্যাক কোর্টস টু কমপ্লিট রেপ ট্রায়ালস উইদিন 3 মান্থস। এই যে কমিটি বলেছিল 3 মাসের মধ্যে যে যাতে বিচার পায় ভিকটিমস তার জন্য ফাস্ট ট্র্যাক কোর্স করার কথা। রেকমেন্ডেড পুলিশ রিফর্মস, পুলিশের ক্ষেত্রেও কিছু টাইমলাইন, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কিছু টাইমলাইন দিয়ে পুলিশের ক্ষেত্রে কিছু মানে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যাতে রিফর্ম করা যায় সেই রিফর্মের কথাও এই ল সাজেস্ট করেছিল এই রেকমেন্ডেশন এই কমিটি। ঠিক আছে, পানিশমেন্ট এনহান্সমেন্টের কথাও বলেছিল, লাইভ ইমপ্রিজনমেন্ট ইনস্টেড অফ ডেথ পেনাল্টি ফর রেপ অ্যান্ড মার্ডার ফোকাসিং অন দ্য রিফর্মেটিভ জাস্টিস। বোঝা গেল? তাহলে এই কমিটি কিন্তু ডেথ পেনাল্টির জায়গায় লাইভ ইমপ্রিজনমেন্টের কথা বেশি বলেছিল। এইগুলো কিন্তু তোমাদের লেখার মধ্যে উল্লেখ থাকতে হবে যে এই অ্যাক্টের সমালোচনার মধ্যে, যে অ্যাকর্ডিং টু দ্য জে.এস. ভার্মা কমিটি হুইচ ওয়াজ ফর্মড ইন 2012, this committee recommended for life imprisonment instead of death penalty for rape and murder, focusing on the reformative justice. জাস্টিসের ক্ষেত্রে যে রিফর্ম, সেই রিফর্মের কথা মাথায় রেখে ডেথ পেনাল্টির জায়গায় লাইফ ইমপ্রিজনমেন্টের কথা বলেছিল। কিন্তু এই ল যে অপরাজিতা অ্যাক্ট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেথ পেনাল্টির কথা বলছে, তাহলে এখানে রিফার করছে এই কমিটির রিপোর্টের সাথে। ইন্ট্রোডিউসড পেনাল্টিস ফর অ্যাসিড অ্যাটাকস, স্টকিং অ্যান্ড ভয়েনারিজম, ঠিক আছে, ইত্যাদি ক্ষেত্রে আরো বলেছিল যে কিছু পেনাল্টি অ্যাড করতে হবে আরো বেশি। ম্যারিটাল রেপটাকে বলে দিয়েছি আগে, রেকমেন্ডেড ক্রিমিনালাইজিং ম্যারিটাল রেপ, যে বিবাহ পরবর্তী যে রেপ হচ্ছে সেক্ষেত্রেও এখানে ক্রিমিনালাইজ অফেন্স করতে হবে এটাকে। রিমুভিং এক্সেপশন প্রোভাইডিং আন্ডার সেকশন 375 আইপিসি। আইপিসির সেকশন 375 এ বলছে যে বিবাহের পরে যদি রেপের শিকার হয় কোনো মহিলা তার হাজবেন্ডের দ্বারা, সেটাকে রেপ বলে গণ্য করা হবে না। এটা এক্সেপশন হিসেবে আর্টিকেল সেকশন 375 আইপিসি তে বলা হয়েছে। ঠিক আছে, কিন্তু এটাকেও ইনক্লুড করতে বলেছিল রেপের মধ্যে, এই কমিটি রেকমেন্ড করেছিল। মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রেও কিছু রিফর্ম করেছিল, মানে রিকমেন্ড করেছিল এই কমিটি। সাজেস্টেড ব্যানিং দ্য টু ফিঙ্গার টেস্ট। টু ফিঙ্গার টেস্ট বলে একটা টেস্ট হয়, যেটা হচ্ছে ডাক্তাররা তাদের ফিঙ্গার দিয়ে একটা টেস্ট করে, যে হিমেনের টেস্ট হয়, সেটাকে এটা ব্যান করতে বলেছিল ডিউরিং মেডিকেল এক্সামিনেশন অফ রেপ সার্ভাইভার্স, কনসিডারিং ইট ইনভ্যাসিভ অ্যান্ড আনসাইন্টিফিক। কারণ এই যে টেস্টটা আছে, এই টেস্টে যে রেজাল্টটা আসে সেটা যে সায়েন্টিফিক রেজাল্ট আসে তা কিন্তু নয়, আনসাইন্টিফিক এটা। ঠিক আছে, এটা নাও হতে পারে, মানে এই টেস্টটা ভুলও হতে পারে, সেই জন্য এই টেস্টটাকে পুরোপুরি বন্ধ করতে বলেছিল মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রে। এডুকেশন অ্যাওয়ারনেস বাড়াতে বলেছিল প্রপোজ জেন্ডার সেন্সিটাইজেশন প্রোগ্রামস ইন স্কুলস অ্যান্ড ওয়ার্ক প্লেস। স্কুল এবং ওয়ার্ক প্লেসে প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস করতে হবে। রেকমেন্ডেড সেক্সুয়াল হ্যারাসমেন্ট লস ফর ওয়ার্ক প্লেস, এবং এই যে POSH বলে একটা অ্যাক্ট আছে 2013 সালে, যেটা পাস হয় এই কমিটির রেকমেন্ডেশনের ফলেই। এই অ্যাক্টটাও কিন্তু এই কমিটির রেকমেন্ডেশনে পাস হয়, যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট লস ফর ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেসে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট গুলো হয় সেগুলোকে প্রিভেন্ট করার জন্য সাজেস্ট করেছিল, এবং তার পরিপ্রেক্ষিতে তার ফলস্বরূপ POS অ্যাক্ট 2013 তে হয়। পুলিশ অ্যাকাউন্টেবিলিটি মেড ইট ম্যান্ডেটরি টু রেজিস্টার FIR ফর সেক্সুয়াল অ্যাসাল্ট কমপ্লেন্টস উইথ পেনাল্টিজ ফর রিফিউজাল, এবং বলেছিল যে এই যে সেক্সুয়াল অফেন্সের ক্ষেত্রে পুলিশ FIR নিতে বাধ্য থাকবে, যদি না নেয় সেই পুলিশের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা থাকবে। সাজেস্টেড ইমপ্রুভিং পুলিশ ইনফ্রাস্ট্রাকচার টু ডিল উইথ সেক্সুয়াল অফেন্সেস। সেক্সুয়াল অফেন্স গুলোকে ডিল করার জন্য পুলিশের ইনফ্রাস্ট্রাকচারে কিছু পরিবর্তন আনতে বলেছিল। প্রোটেকশন ফর ভিকটিমস অ্যান্ড উইটনেস, যারা ভিকটিমস আছে বা যারা উইটনেস আছে, যারা হচ্ছে সাক্ষী আছে, তাদের প্রোটেকশনের কথা এখানে বলেছিল। প্রিভেন্টিং অনার ক্রাইমস, কিছু অনার ক্রাইমস হয়, যেমন ওই বাবা মা বা পরিবারের সম্মান রক্ষার্থে অনেক সময় প্রপোজ স্ট্রিক্ট লস এগেনস্ট অনার কিলিংস অ্যান্ড অ্যাটাকস লিঙ্ক টু কাস্ট অর জেন্ডার বেসড ডিসক্রিমিনেশন। তাহলে কাস্ট জেন্ডার বেসড যেসব কারণে, কাস্ট জেন্ডার ইত্যাদি কারণে যে অনার কিলিং গুলো হয়, অনার কিলিং মানে তো নিশ্চয়ই জানো সবাই যে ওই যে সম্মান, পারিবারিক সম্মান রক্ষার্থে যে খুনগুলো হচ্ছে, যে মেয়ে পালিয়েছে কোনো একটা অন্য কাস্টের ছেলের সাথে, তাহলে সেক্ষেত্রে মেয়ে এবং সেই ছেলেটাকে খুন করে দেওয়া, সেক্ষেত্রেও এগুলো এই কমিটি সাজেস্ট করেছিল কিছু রিফর্মস আনতে, যাতে এগুলো না হয়। বোঝা গেল? তাহলে জে.এস. ভার্মা কমিটিটা কিন্তু তোমাদের জানতে হবে, পড়তে হবে, কারণ এটা লিখতে গেলে এই কমিটি থেকে অনেক কিছুই তোমরা সেই তোমাদের পরীক্ষার মধ্যে মানে লেখার মধ্যে অ্যাড করতে পারবে। ঠিক আছে, অনেক ইনফরমেশন এবং অনেক যেগুলো ওয়ে ফরওয়ার্ড আছে
যে কিভাবে এগুলোকে প্রোটেক্ট করা যায়, এই অ্যাক্ট গুলোকে কমানো যায়, সেগুলো এই কমিটির রেকমেন্ডেশন থেকে তোমরা অনেক কিছু তথ্য পাবে। সেহেতু জে.এস. ভার্মা কমিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস টপিক। এবার আমরা দেখবো যে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস, যেটা 2023 সালে বা 2024 সালে অ্যাক্ট হিসেবে মানে চালু হয় জুলাই 1 তারিখে, সেখানে কি আছে অলরেডি। অপরাজিতা অ্যাক্ট তো এসছে পরে 2024 সালে, তো তার আগেই যে ভারতীয় ন্যায় সংহিতাতে কি আছে, এইসব অফেন্সের ক্ষেত্রে কি কি শাস্তি বা কি কি ব্যবস্থা আছে সেটা আমরা একটু দেখে নিই। has introduced significant changes to India's legal framework concerning sexual offences, particularly rape. রেপের ক্ষেত্রে এখানে কিছু চেঞ্জেস অলরেডি আনা হয় 2024 সালের এই যে ভারতীয় ন্যায় সংহিতাতে। এখানে বলছে ডেফিনেশন এন্ড পানিশমেন্ট কি দেওয়া আছে। সেকশন 63 বলছে ডিফাইন্স দ্য অফেন্স অফ রেপ, ডিটেইলিং অ্যাক্ট দ্যাট কনস্টিটিউট দ্য ক্রাইম ইনক্লুডিং নন কনসেনসুয়াল পেনিট্রেশন এন্ড আদার সেক্সুয়াল অ্যাক্টস এর ক্ষেত্রে এখানে অনেক কিছু ডেফিনেশন দেওয়া আছে। সেকশন 64 এ বলা হয়েছে প্রেসক্রাইবস রিগোরাস ইমপ্রিজনমেন্ট। ভালো করে দেখো, তাহলে ভারতীয় ন্যায় সংহিতায় কি দেওয়া রয়েছে, রিগোরাস ইমপ্রিজনমেন্ট, মানে কি বলে ওটাকে, সশ্রম কারাদণ্ডের কথা বলা হয়েছে। অফ নট লেস দ্যান 10 ইয়ার্স, 10 বছরের কম যেন কেউ শাস্তি না পায় সেক্সুয়াল অফেন্সের ক্ষেত্রে। হুইচ মে এক্সটেন্ড টু লাইফ, যেটাকে লাইফ ইমপ্রিজনমেন্ট করা যেতে পারে, অ্যালং উইথ ফাইন্স ফর জেনারেল কেসেস অফ রেপ। রেপের জেনারেল কেসের ক্ষেত্রে যেটা লাইফ ইমপ্রিজনমেন্ট পর্যন্ত হতে পারে। Enhanced penalties are specified for offences committed by individuals in position of authority such as police officer and public servant. কোনো পাবলিক সার্ভেন্ট বা পুলিশ অফিসার যদি এরকম কোনো ক্রাইম করে সেক্ষেত্রে পেনাল্টিটা আরো বাড়ানোর কথা বলে, কিন্তু এখানে কিন্তু ডেথ পেনাল্টির কথা বলা নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। সেকশন 64 এ ভারতীয় ন্যায় সংহিতাতে ডেথ পেনাল্টির কথা কিন্তু বলা নেই, কিন্তু অপরাজিতা অ্যাক্টে আমরা দেখতে পাচ্ছি কি ডেথ পেনাল্টির কথা সাজেস্ট করা হয়েছে। তাহলে কি এটা সেন্ট্রালের আইনের সাথে কি ডিফার করছে না করছে না? সেন্ট্রালের যে বিএনএস আছে, যেটা আইন আমাদের পার্লামেন্টের, সেটার সাথে অপরাজিতা অ্যাক্ট ডিফার করছে না করছে না ইন কেস অফ ডেথ পেনাল্টি বা ক্যাপিটাল পানিশমেন্ট? করছে, ডিফার তাহলে বোঝা করছে। গেল ডিফার করলে কি হয়। আমি বলেছিলাম আর্টিকেল 254 এক অনুযায়ী সেন্ট্রাল লটাই প্রিভেল করে, নাল এন্ড ভয়েড হয়ে যাবে আর যদি সেই রাষ্ট্রপতি পোর্শনটা। ওই জন্য রাষ্ট্রপতি করছে না। বোঝা গেল কেন এতগুলো অ্যাক্ট কেন পড়ে আছে রাষ্ট্রপতির টেবিলে। কারণ in some cases these acts are differing from BNS, ঠিক আছে, ভারতীয় ন্যায় সংহিতার সাথে ডিফার করে যাচ্ছে। সেই জন্য এই যে অপরাজিতা অ্যাক্ট যেটা আছে, এটার এফেক্টিভনেস নিয়ে ক্রিটিক্সদের মধ্যে কি আছে, চিন্তা আছে যে এটা আদৌ এফেক্টিভ হবে কি, কনস্টিটিউশনালি এটা কি কারেক্ট হবে কি, বা এটা চালু হবে কি, সেটা নিয়ে ক্রিটিকদের মধ্যে দ্বন্দ্ব আছে। আচ্ছা, স্যার এখন যেটা অপরাজিতা অ্যাক্ট বলছি এটা কি আমরা এখন অ্যাক্ট বলবো না বিল বলবো? অ্যাক্টের মধ্যে এটা অলরেডি একটা অ্যাক্ট ছিল। আমরা যখন নামটা দেখেছি সেখানে কি নাম ছিল, যে নামটা না আছে কিন্তু দেখো স্যার নামটা কি এখনো আছে। স্যার যতক্ষণ না স্যার প্রেসিডেন্ট যতক্ষণ না সম্মতি দিচ্ছে ততক্ষণ তো স্যার আমি ওটাকে অ্যাজ এ অ্যাক্ট হিসেবে কি ভাবতে পারি? সেটাই আমি বলছি, অ্যাক্ট অ্যাক্ট একটা ছিল, এটা অ্যামেন্ডমেন্ট। এই যে আমরা যদি নামটা দেখি অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড অ্যাক্ট, অ্যাক্টটার নাম কি, অ্যামেন্ডমেন্ট অপরাজিতা অ্যাক্ট এটা। হুম। অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড অ্যাক্ট 2024। ব্র্যাকেটে কি আছে, ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লস অ্যামেন্ডমেন্ট। এই ক্রিমিনাল লতে কিছু অ্যামেন্ডমেন্ট আছে, ল, এটা কি অ্যাক্টটা অলরেডি আছে, অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড অ্যাক্ট 2024, যেখানে ওয়েস্ট স্যার বেঙ্গল যেই ক্রিমিনাল অ্যাক্টটা আছে লসে সেখানে কি স্যার অলরেডি স্যার মানে একদম ডেথ পেনাল্টির কথা কি আগে কি বলা ছিল না? এটা কি নতুন অ্যাড না, করা হয়েছে? নতুন অ্যাড করা হয়েছে যে এই যে মানে এই মানে কেসে স্যার ডেথ তার পেনাল্টি মানে হবে। ডেথ পেনাল্টি ক্লজটা একমাত্র অ্যামেন্ডমেন্টে ঢোকানো হয়েছে যেটা স্যার এখন প্রেসিডেন্টের টেবিলে থাকবে এবং যেটা যদি ওটা তবে টাইম লাগু হয় পিরিয়ড যেটা যেটা টাইম পিরিয়ড আছে সেটাও ডিফার করছে। 21 দিন করেছে কিন্তু বিএনএস এর 2 মাস বলছে, ঠিক আছে তো, তাহলে টাইম পিরিয়ডটা ওকে ডিফার করছে। এরকম কিছু ক্লজ আছে, কিছু পয়েন্টস আছে যেগুলোতে ডিফার করছে, ঠিক আছে, সেই জন্য এইভাবে আছে। মানে বিভিন্ন স্টেটই করেছে, সেই 2018 সাল থেকে দেখতে পাচ্ছি এরকম আসছে একের পরে অ্যাক্ট অ্যাক্ট, তাই তো, সেগুলো এখনো প্রেসিডেন্টের টেবিলে অ্যাকসেন্টের জন্য পড়ে আছে, ঠিক আছে। সেই জন্যই অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড ক্রিমিনাল লস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা আছে সেটা আদৌ কখনো হবে কিনা সেটা নিয়ে সংশয়, না এফেক্টিভ স্যার হবে কিনা। মানে আমি এখানে স্যার একটু করছি মানে হুম। যদি আমি অ্যামেন্ডমেন্টই বলি তাহলে স্যার অ্যামেন্ডমেন্ট বিল কেন বলছি না?
অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তো স্যার তখনই হবে যখন স্যার অলরেডি ওটা লাগু হয়ে যাওয়ার পরে আমি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলতে পারি না, না? এই দুটো কক্ষে পাস হয়ে গেছে। দেখো, অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড অ্যাক্ট 2024 এর মধ্যে কিছু অ্যামেন্ডমেন্ট আনছে, ওই জন্য ব্র্যাকেটে ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লস অ্যামেন্ডমেন্ট। বোঝা গেছে? এই অ্যামেন্ডমেন্ট গুলো অ্যাক্ট হয়নি এখনো। অ্যামেন্ডমেন্ট গুলো অ্যাক্ট হবে কিন্তু স্যার তখনই। স্যার অ্যাক্ট যেটা বলছেন দুটো কক্ষে, ওটা তো স্যার মানে স্টেট লেজিসলেচারে পাস হয়েছে। যদি আমি বলি না, স্টেটের এরপরে অ্যাক্ট এরপরে যদি আনা এরপরে হয়, এরপরে গভর্নরের অ্যাকশন লাগে। দুটো কক্ষে পাস হওয়ার পর গভর্নরের অ্যাকশন লাগে। গভর্নরের কাছে দুটো ইয়ে থাকে, দুটো চয়েস থাকে। একটা হচ্ছে তিনি অ্যাকশন দিতে পারেন, আদারওয়াইজ তিনি হ্যাঁ, সেটা অথবা রাষ্ট্রপতির হ্যাঁ কাছে আবার উনি পাঠাতে কনসিডারেশনের পারেন। জন্য পাঠাতে পারেন। হ্যাঁ। পাঠাতে পারেন, আদারওয়াইজ রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে পারেন তার অ্যাসেন্টের জন্য। এবার এক্ষেত্রে সেটাই হয়েছে। বোঝা গেল? মানে স্যার আমার আমার স্যার প্রশ্নটা হচ্ছে যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে বিল না বলে কেন অ্যাক্ট বলছি, কারণ যদি আমি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলে দিচ্ছি তার তার মানে তার অ্যামেন্ডমেন্টে যতগুলো ক্লজ আছে সেইগুলোকে অলরেডি সবগুলো মেনে নেওয়া হয়েছে এবং সেটা অ্যাজ এ অ্যাক্ট হিসেবে লাগু না, হয়েছে। অ্যাক্ট বলা হচ্ছে এই জন্যই, এটা অলরেডি ছিল একটা, তার মধ্যে অ্যামেন্ডমেন্ট গুলো আনছে। দেখো, ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট, ল এর ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট আনছে। বোঝা গেল? ওকে স্যার। ল এর ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট আনছে। এবার অ্যামেন্ডমেন্টটা যদি পাস হয়ে যায় তখন সেটা অ্যাক্ট হয়ে যাবে। এখনো পর্যন্ত অ্যাক্ট বলতে পারবো না। যেগুলো চেঞ্জেস এনেছে সেগুলো এখনো অ্যাক্ট হয়নি। ক্লিয়ার? যে চেঞ্জেস গুলো সাজেস্ট করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেগুলো কিন্তু এখনো অ্যাক্ট হয়নি। সেগুলো অ্যাক্ট হবে হ্যাঁ তখন স্যার, যদি ওটাই ওটাই রাষ্ট্রপতির আমি সম্মতি বলতে পায়। চাইছিলাম যে যেহেতু এখনো অ্যাক্ট হয়নি বলে তাহলে অ্যামেন্ডমেন্ট কি আমরা অ্যাক্ট বলবো না বিল বলবো? কারণ যদি আমি বলি অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড অ্যাক্ট তাহলে সেটা পুরোনো হুম, অ্যাক্টকে বোঝাচ্ছে, বাট যদি আমি পুরোনো অ্যাক্টকেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বোঝাচ্ছে। বলি, ওই হ্যাঁ জন্য তাহলে ব্র্যাকেটে তুমি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এইভাবে মানে লিখবে। তো স্যার ওকে। ওই জন্য ব্র্যাকেটে এইভাবে দেওয়া, ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট। ক্রিমিনাল ল এর ক্ষেত্রে কিছু অ্যামেন্ডমেন্ট আছে, সেইটা অ্যাক্ট এখন তখনই হবে, ওই অ্যামেন্ডমেন্ট গুলো যখন রাষ্ট্রপতির সম্মতি পাবে। সেটা এখনো হয়নি। ওকে। কোথায় ছিলাম আমরা? আচ্ছা, ভারতীয় ন্যায় সংহিতাতে কি আছে, তাই তো? আচ্ছা, ভারতীয় ন্যায় সংহিতাতে আরো কি আছে? এখানে বলা হয়েছে অফেন্সেস আগেনস্ট মাইনর্স। মাইনর্সদের ক্ষেত্রে যদি কোনো অফেন্স হয় সেটা সেকশন 65 এ বলা হয়েছে consolidates provisions related to the rape of minors, specifying severe punishment for offenses against individuals under 18 years of age. ঠিক আছে? কিছু স্টেট আমরা দেখেছি 12 ক্ষেত্রে বলেছে, সেই জন্য সেটা ডিফার করে যাচ্ছে বিএনএস এর সাথে। বিএনএস এ যেখানে 18 নিচে যদি হয়, 18 নিচে কোনো মাইনরের সাথে হয়, তখন সেটাকে আরো মানে কঠোর শাস্তির কথা বলা হয়েছে। কিছু স্টেট 12 ক্ষেত্রে 12 করে দিয়েছে, তাহলে এটা ডিফার করছে। Gender specific provision, the BNS retains gender specific language defining rape as an offense committed by a man against a woman. Notably, it does not provide provision for the male or transgender victims of rape, raising concern about the inclusivity of the laws. যদিও জেএস ভার্মা কমিটি বলেছিল যে জেন্ডার নিউট্রাল ল করতে, জেন্ডার নিউট্রাল হবে লটা, কিন্তু এই বিএনএস এ কিন্তু জেন্ডার নিউট্রাল কথাটা নেই। এখানে শুধুমাত্র ওমেনদের কথাই বলা হয়েছে রেপের ক্ষেত্রে, যে মেলদের দ্বারা ওমেন রেপের ক্ষেত্রে কি ব্যবস্থা হবে সেগুলো বলা হয়েছে। এখানে যদি কোনো ট্রান্সজেন্ডার বা কোনো মেল যদি রেপের শিকার হয়, ভিকটিম হয়, সেক্সুয়াল অফেন্সের শিকার হয়, সেক্ষেত্রে কি হবে সেগুলো বলা নেই। ম্যারিটাল রেপের ক্ষেত্রে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা জেএস বার্মা কমিটি বলেছিল ম্যারিটাল রেপটাকেও রেপের পারভিউর মধ্যে আনতে, কিন্তু বিএনএস কিন্তু এটাকে এক্সক্লুডই রেখেছে। The BNS continues to exclude marital rape from its ambit, maintaining the exception for non-consensual acts within marriage, which has been a point of contention among legal experts and activities. তাহলে বিএনএস এরও এগুলো সমস্যা। বিএনএস ও দেখো ম্যারিটাল রেপটাকে সেই ইগনোর করেই যাওয়া হয়েছে। এখানে ম্যারিটাল রেপকে কিন্তু ঢোকানো হয়নি রেপের মধ্যে। ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে আমাদের টপিক ছিল, যেখানে আমরা বিএনএস এ কি আছে সেটা দেখলাম, এবং আমাদের স্টেট যে অ্যামেন্ডমেন্ট গুলো এনেছে সেক্ষেত্রে সেটার সাথে কিভাবে সামঞ্জস্যপূর্ণ, কি ডিফার করছে বা কোন কোন ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ আছে সেগুলো দেখলাম দুটোর তুলনা করে। এবং
যে সামঞ্জস্যপূর্ণ না হলে কি হয়, বা যদি পূর্ণ হয় তাহলে কি হয়, কনস্টিটিউশনে কি প্রভিশন আছে সেগুলো দেখলাম, এবং অন্যান্য স্টেট এই বিষয়ে কি কি অ্যাক্ট এনেছে। ওভারঅল একটা পুরোপুরি চারিদিক দিয়ে বিভিন্ন পয়েন্ট দিয়ে আমরা হচ্ছে এই অ্যাক্টটা নিয়ে আমরা একটা আলোচনা করলাম। এবার আমরা দেখছি যে এর থেকে প্রবাবল কিছু কোশ্চেন যেগুলো আসতে পারে পরীক্ষায়। ডিসকাস দ্য কি প্রভিশন অফ দ্য অপরাজিতা অ্যাক্ট 2024 and analyze its significance in addressing crimes against women and children in India. সেটা কি সিগনিফিকেন্স আনতে চলেছে এই অ্যাক্ট যদি পাস হয়, সেটা নিয়ে আলোচনা করো, এটা দিতে পারে। ডিসকাস দ্য রিজন বিহাইন্ড দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য অপরাজিতা অ্যাক্ট, কারণ কি, কি কারণে অ্যাক্টটা আনা হয় ইন ওয়েস্ট বেঙ্গল। হাউ ডা, তার মানে এখানে একটু ওই যে আরজি কর রেপ অ্যান্ড মার্ডার কেসের রেফারেন্স দিতে হবে, খুব বেশি না, অল্প করে হলেও, এবং নিউট্রাল একটা ভিউ দিতে হবে। হাউ ডাজ ইট অ্যাড্রেস, কোন রকম গভর্নমেন্টের সমালোচনা করা যাবে না, বলে দিলাম আগে থেকে। হাউ ডাজ ইট অ্যাড্রেস গ্যাপস ইন দ্য এক্সিস্টিং লিগাল ফ্রেমওয়ার্ক, কিভাবে এটা যে বর্তমান যে লিগাল ফ্রেমওয়ার্ক বিএনএস আছে তার সাথে কিভাবে অ্যাড্রেস করছে, তার সাথে কিভাবে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে বা হচ্ছে না সেই বিষয়ে আলোচনা করো। Examine the role of media and public opinion in influencing the enactment of the laws like the অপরাজিতা অ্যাক্ট। এখানে মিডিয়া বা পাবলিক কি রোল নিতে পারে এই অপরাজিতা অ্যাক্ট পাসের ক্ষেত্রে। ডাস মিডিয়া কভারেজ হেল্প অর হিন্ডার দ্য লেজিসলেটিভ প্রসেস, মিডিয়া কভারেজের জন্য কি হেল্প হয় না হিন্ডার হয় যে লেজিসলেটিভ প্রসেসটা। Critically analyze the challenges posed by gender neutral legislation versus gender specific laws like the অপরাজিতা অ্যাক্ট in protecting vulnerable groups। ঠিক আছে, তাহলে আমরা এখানে অপরাজিতা অ্যাক্টের ক্ষেত্রেও দেখেছি কি, যেখানে ওমেনদের বিরুদ্ধে বলা হয়েছে যে ওমেনদের বিরুদ্ধে যদি অ্যাক্ট কোনো মানে কোনো সেক্সুয়াল অফেন্স হয় সেক্ষেত্রে বলা হয়েছে। মেল বা ট্রান্সজেন্ডার যাদের আছে তাদের যদি কিছু হয় সেক্ষেত্রে, তাদের যদি রেপ বা সেক্সুয়াল অফেন্সের শিকার হয় তারা, সেক্ষেত্রে কিন্তু কিছু বলা নেই। তাহলে এই জেন্ডার নিউট্রালিটি নিয়ে লিখতে দিয়েছে। critically analyze the ethical implication of imposing the death penalty as a punishment for rape under অপরাজিতা অ্যাক্ট। এই ডেথ পেনাল্টি কি আদৌ এখানে প্রযোজ্য সেটা নিয়ে আলোচনা করুন। ইজ ইট কনসিস্টেন্ট উইথ হিউম্যান রাইটস প্রিন্সিপাল, তখন ওই ডেথ পেনাল্টি বা ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে যেটা পড়াশোনা করেছিলাম তার সাথে তুলনা করে এটা লিখতে হবে এখানে। ওকে, এত কঠিন কোশ্চেন হবে না, কোশ্চেন আসলে এই প্রথম দুটো যা আছে এই ধরনেরই আসবে। ঠিক আছে, ক্লিয়ার? স্যার এই মিডিয়া রোলটা একটু বলে দিন না, মানে ওটা কিরকম ভাবে লিখবো? পাবলিক ওপিনিয়ন বা মিডিয়া এখানে কি রোল প্লে করতে পারে, এখানে তুমি একটা সম্বন্ধে লিখবে, লিখে এবার মিডিয়া পাবলিক ওপিনিয়ন বা মিডিয়া কি কি রোল পালন করতে পারে, যে মানুষকে সচেতন করতে পারে যে অ্যাক্ট সম্পর্কে মিডিয়ার এটা কাজ হতে পারে, বা পাবলিক ওপিনিয়নের মাধ্যমে গভর্নমেন্টের উপরে চাপ সৃষ্টি করা যেতে পারে, বা সিস্টেমের উপরে চাপ সৃষ্টি করা যেতে পারে যাতে করে এই অ্যাক্টটা তাড়াতাড়ি লাগু হয়, যাতে করে এগুলো কমে। ঠিক আছে, ওভারঅল অপরাজিতা স্যার অ্যাক্ট নিয়ে মিডিয়ার তো লিখবে, স্যার দুটো রোলই আসছে স্যার, একটা তো স্যার পজিটিভ আবার নেগেটিভ দুটোই আসছে, কারণ এখন রিসেন্ট দুটোই টাইমে লিখবে। আমরা দেখতে পাচ্ছি যে স্যার মিডিয়া ট্রায়ালের হিসেবে দেখতে পাচ্ছি যে অনেক রকমের মিডিয়ায় নিয়ে থেকে হয়তো একটা মানে ভার্ডিক্ট দিয়ে দিচ্ছে, সেই হ্যাঁ, জায়গায় সেই এটাও তো ব্যাপারগুলো স্যার একটা লিখতে হবে। নেগেটিভ পয়েন্ট। হ্যাঁ, নেগেটিভ পজিটিভ দুটোই লিখতে হবে তো। রোল অফ মিডিয়া এবং পাবলিক ওপিনিয়ন দ্য ইনফ্লুয়েন্সিং এনাক্টমেন্ট অফ দ্য লস লাইক অপরাজিতা অ্যাক্ট। ঠিক আছে, পাবলিক ওপিনিয়ন বা মিডিয়া কিভাবে এই অ্যাক্টটাকে সমালোচনা করছে, কিছু মিডিয়া এই করছে, কিছু মিডিয়া এই করছে, বিভ্রান্ত ছড়াচ্ছে কিছু মিডিয়া সত্যি কাজ করছে যে অ্যাক্টের পজিশন গুলো আদৌ কিনা, মানে এফেক্টিভ কিনা সেগুলো বোঝানোর, এইভাবে লিখতে হবে আর কি। ঠিক আছে, স্যার মিডিয়া বলতে কি এখানে স্যার অনলি ইলেকট্রনিক মিডিয়া না স্যার, সোশ্যাল মিডিয়াকেও টানা যাবে? ইলেকট্রনিক, সোশ্যাল, প্রিন্টেড সব। ঠিক আছে, ডিজিটাল, প্রিন্টেড অ্যান্ড ইলেকট্রনিক, তিনটে নিয়েই আলোচনা করতে পারো। এখন তিনটেই মানে সোশ্যাল মিডিয়ারও বড় ভূমিকা, সবচেয়ে বড় ভূমিকা, কারণ বেশি সহজে আমরা এটা অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, ওভারঅল লিখতে হবে একটা, যদিও এরকম এত কঠিন কোশ্চেন দেবে না, ইউপিএসসির টপিক আর কি, তোমাদের এই প্রথম দুটো কোশ্চেন ভালো করে করতে হবে আর কি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যে ইস্যুটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মানে 2023 থেকে এখনো পর্যন্ত পুরো হট টপিক এবং খুব বার্নিং একটা ইস্যু, যে দ্য মণিপুর ক্রাইসিস। ঠিক আছে, মণিপুরে যে ক্রাইসিসটা চলছে সেটা নিয়ে একটা ওভারঅল আলোচনা করব। মণিপুর ক্রাইসিসটা কিসের জন্য বলছে? মণিপুর ক্রাইসিস, মণিপুর ক্রাইসিস রেফার্স টু দ্য এথনিক কনফ্লিক্ট। এথনিক মানে
জাতিগত মানে স্যার। জাতিগত, ঠিক আছে তো, এথনিসিটি থেকে এসছে, জাতি উন্নাসিকতা, এথনিসিটি কথার বাংলা এথনোসেন্ট্রিসিজম বলা হয়, জাতি উন্নাসিকতা, মানে কোনো জাতির নিজের জাতি নিয়ে যে কনসার্ন, ঠিক আছে তো, সেটাই হচ্ছে জাতি উন্নাসিকতা বলা হয়। তো যাই হোক, মণিপুর ক্রাইসিস রেফার্স টু আ এথনিক কনফ্লিক্ট that erupted in May 2023 between the Meitei and Kuki কমিউনিটিস। তাহলে দুটো কমিউনিটি এখানে ইনভলভ, একটা হচ্ছে মেইটি আর একটা হচ্ছে কুকি। এই দুটো কমিউনিটির মধ্যে 2023 সালের মে মাসে একটা টাসেল শুরু হয় মণিপুরে, এবং সেটা থেকে এর হচ্ছে মানে সূত্রপাত। দিস কনফ্লিক্ট হ্যাজ লেড টু সিগনিফিক্যান্ট লস অফ লাইফ, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড সোশিও পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইন দ্য রিজিয়ন। এর ফলে এদের যে দুটো জাতির মধ্যে যে দ্বন্দ্ব, তার ফলে কি হচ্ছে, ওই অঞ্চলে প্রচুর মানুষের জীবন গেছে, অনেক মানুষ ঘরছাড়া হয়েছে, এবং সেই অঞ্চলের যে সোশিও পলিটিক্যাল যে স্টেবিলিটি সেটা নষ্ট হয়ে গেছে। আর্থ সামাজিক বা সমাজ রাজনৈতিক, ঠিক আছে তো, যে ওখানকার যে পরিস্থিতি সেটাকে পুরো ঘেটে দিয়েছে এই মণিপুর ক্রাইসিসটা। এটা ইন্ট্রোডাকশন হতে পারে। তো আমাদের ম্যাপে দেখে নিতে হবে যে ভারতবর্ষের এটা ম্যাপ দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে মণিপুর, যার রাজধানী কি, মণিপুরের ক্যাপিটাল হচ্ছে ইম্ফল। ইম্ফল। এই হচ্ছে মণিপুরের ইম্ফল। অবস্থান, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মণিপুরের অবস্থান, এই যে ইয়েলো করে যে মার্ক করা আছে লোকেশন। মণিপুরে 16টা ডিস্ট্রিক্ট আছে, এইখানে আছে ডিস্ট্রিক্ট ম্যাপ আছে, এবং কোন অঞ্চলটা কি আছে না আছে সেগুলো আমরা নেক্সট আরো ম্যাপগুলোতে, আরো স্লাইডগুলোতে দেখতে পাবো। এটা হচ্ছে মণিপুরের পলিটিক্যাল ম্যাপ, ডিস্ট্রিক্ট ম্যাপ, ঠিক আছে তো, যে 16টা এখানে ডিস্ট্রিক্ট আছে, কোথায় কোথায় গন্ডগোল হচ্ছে, কি হচ্ছে, সেগুলো আমরা নেক্সট স্লাইডগুলোতে দেখবো। এটা হচ্ছে ফিজিক্যাল ম্যাপ দেখতে পাচ্ছ মণিপুরের, এই যে তুমি ইয়েগুলো দেখতে পাচ্ছ, ব্লু এরিয়া, এগুলো ব্লু এরিয়াটা হচ্ছে 3000 মিটারের উপরে, এবং এগুলো পাহাড় আমরা বুঝতে পারছি, এই ব্লু যে এরিয়াগুলো আছে, ঠিক আছে। আর যেগুলো হচ্ছে তোমার এই যে পিঙ্ক এরিয়া, সেগুলো হচ্ছে ভ্যালি ওখানকার, ঠিক আছে। এটা হচ্ছে ওখানকার ফিজিক্যাল ম্যাপ। আর এই মণিপুরে দেখতে পাচ্ছি যে মেইটিরা কোন অঞ্চলটাতে আছে, মূলত এই অঞ্চলটা, এই যে পিঙ্ক এবং এই যে পিঙ্ক অঞ্চলটা, এই অঞ্চলটাতে হচ্ছে মেইটিস যারা আছে তারা হচ্ছে 56% মেইটিদের বাস মণিপুরে। এবং এই যে মিডিল অঞ্চল যেটা আছে ইম্ফল এরিয়া, এবং এই যে ইস্টে যে এরিয়াটা আছে ওয়েস্টে, এই দুটো এরিয়াতে কিন্তু মেইটিদের মূলত বাস। আর বেশিরভাগ যে ব্ল্যাক গ্রিন দিয়ে চিহ্নিত করা, এখানে হচ্ছে নাগাদের বাস, নাগা উপজাতিদের বাস, বোঝা গেল যে ব্ল্যাক অ্যান্ড গ্রিন দিয়ে ইয়ে করা আছে। আর যেগুলো স্কাই কালার দিয়ে দাগ দাগ দেওয়া আছে, এটা হচ্ছে কুকিদের, যারা হচ্ছে 7.5% হচ্ছে এখানকার জনসংখ্যা, যাদের হচ্ছে 7.5% কুকি, এই যে এই অঞ্চলগুলো, এগুলো হচ্ছে কুকিদের। এই ম্যাপটা কিন্তু ইম্পর্টেন্ট খুব, তোমাদের লেখার মধ্যে এটা কিন্তু তুলে ধরতে হবে, কোথায় মেইটিরা থাকে, কোথায় কুকিরা থাকে, কোথায় নাগারা থাকে। মূলত মেইটি আর কুকিরা ইম্পর্টেন্ট, ওদের নিয়েই ঝামেলা যেত। আর আদার্স হচ্ছে বাদ বাকি যে এরিয়াগুলো সেগুলো আছে। এটা হচ্ছে মোটামুটি পপুলেশন, ওখানকার ডেমোগ্রাফি মণিপুরের, ঠিক আছে। টোটাল পপুলেশন 2,38,000, এই 2,38,000, এই 2,03,88,634 জন টোটাল ওখানকার পপুলেশন 2011 সেন্সাস অনুযায়ী। এবং এই হচ্ছে মোটামুটি ওখানকার ডেমোগ্রাফি, ঠিক আছে তো। এই ম্যাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা প্রথমে মণিপুরের জিওগ্রাফিক্যাল কিছু ফিচার্স দেখবো, এবং তারপরে আস্তে আস্তে কিভাবে গন্ডগোলটা হলো, তার ফলে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখবো। The Manipur's geographical features and strategic location significantly influence the challenges the states encounters. তাহলে মণিপুরের যে জিওগ্রাফিক্যাল ফিচার্স আছে সেটাই মূলত দায়ী এই স্টেটের যে বর্তমান যে চ্যালেঞ্জেস গুলো আসছে সেগুলোর জন্য। With 16 district, টোটাল 16টা ডিস্ট্রিক্ট আছে, মণিপুর ইজ টিপিক্যালি ডিভাইডেড ইন্টু ভ্যালি অ্যান্ড হিল রিজিয়ন্স। তাহলে মণিপুরে টোটাল 16টা ডিস্ট্রিক্ট আছে, জেলা আছে যে এই রাজ্যে, এবং এই রাজ্যটাকে আমরা মোটামুটি ফিজিক্যালি ভ্যালি এবং হিল এই দুটো ভাগে ভাগ করতে পারি। কিছু অঞ্চল আছে হিল, আর কিছু অঞ্চল আছে ভ্যালি, ঠিক আছে। হিল এটাকে বলে, আর দুটো হিলের মাঝের যে অংশ এটাকে বলা হয় ভ্যালি বা উপত্যকা। উপত্যকা এবং ভ্যালি দিয়েই এই অঞ্চলটা ডিভাইড করা যেতে পারে। ইম্ফল ভ্যালি সিচুয়েটেড ইন দ্য হার্ট অফ দ্য স্টেট ইজ এনসার্কেলড বাই হিলস। তাহলে একদম স্টেটের মাঝ বরাবর আছে হচ্ছে ইম্ফল ভ্যালি, যেটা হচ্ছে ওখানকার রাজধানী, এবং তার চারিদিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা। এই হচ্ছে আমাদের আরো ভালোভাবে ম্যাপটা বোঝা গেল। এইটা হচ্ছে দেখতে পাচ্ছি মণিপুরের ইম্ফল ভ্যালি, এই অঞ্চলটা, এই মিডিলে হার্ট অফ দ্য
মণিপুর। এখানেই হচ্ছে তোমার মেইটিদের বাস মূলত, এই যে মিডিলের এই অঞ্চলটা। আর বাদ বাকি চারিদিক দিয়ে এই যে পাহাড় দিয়ে ঘেরা, চারিদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি। ওকে, the valley which constitutes about 10% of Manipur's landmass is primarily inhabited by non-tribal Meitei community. তাহলে ভ্যালি, এই যে ভ্যালি অঞ্চলটা, যেটা হচ্ছে টোটাল যে ল্যান্ডমাস আছে তার মাত্র 10% অঞ্চল জুড়ে অবস্থিত এই ভ্যালিটা, ইম্ফল ভ্যালিটা। এবং এখানে বলছে যে সবচেয়ে বেশি বাস করে কারা? মেইটি সম্প্রদায়, যারা কিন্তু ট্রাইবাল ছিল না, যারা কিন্তু ট্রাইবাল এসটি নয়, যারা এসটি নয়, ঠিক আছে, এসটি ছিল না, পরবর্তীকালে তাদেরকে এসটি বলে বিবেচ্য করে সেখানকার হাইকোর্ট, সেই নিয়েই ঝামেলা সূত্রপাত, সেটা আমরা পরে দেখছি। তাহলে ইম্ফল ভ্যালিতে যেটা হচ্ছে মাত্র 10% অঞ্চল জুড়ে আছে পুরো ল্যান্ডমাসে, এবং সেখানে সবচেয়ে বেশি মেইটি সম্প্রদায়ের মানুষের বাস। দ্য মেইটি কমিউনিটি মেক্স আপ over 64% of state population and holds 40 out of 60 seats in the state legislative assembly. বোঝা গেল? খুব ক্লিয়ার করে বোঝো। তাহলে মাত্র 10% অঞ্চলে তারা থাকে এবং সেখানে তারাই হচ্ছে সবচেয়ে বেশি মানুষ ওখানকার, 64% জনজাতি, জনসংখ্যার 64% হচ্ছে ওখানে মেইটি। ওকে, এবং তাদের ওখানে 60 টোটাল 60টা সিট আছে অ্যাসেম্বলিতে, বিধানসভায়। সেই অ্যাসেম্বলির 40 সিট এই মেইটিদের হাতে আছে। তাহলে আমরা তারা এখানে কি দেখতে পাচ্ছি? মোট কথা তারা হলো সংখ্যাগুরু, মেজরিটি। ইন কন্ট্রাস্ট, দ্য হিলস which makes up nearly 90% of the state geographical area are home to about 35% recognized tribes but are represented by only 20 MLA. আবার কি দেখতে পাচ্ছি? এই 90% এরিয়া জুড়ে আছে হচ্ছে হিল, কিন্তু সেই হিলে মাত্র কত পার্সেন্ট মানুষ বাস করে? 35% মানুষ বাস করে। 90% এরিয়া হচ্ছে হিল, যেখানে 35% মানুষ বাস করে সেই স্টেটের, আর 10% এরিয়া হচ্ছে এই মিডিলের ভ্যালি, যেখানে জনসংখ্যার 64% মানুষ বাস করে, এবং তারা কারা? তারা হচ্ছে মেইটি। আর এই যে 90% এরিয়া জুড়ে কারা বাস করছে? 35%। এরা হিলে বাস করে এবং এরা হচ্ছে ট্রাইব, ওখানকার এসটি। এরা কিন্তু এসটি নয়, মেইটিরা। ক্লিয়ার? জিওগ্রাফিক্যাল ফিচার্সটা ক্লিয়ার মোটামুটি? এরা হচ্ছে মেজরিটি, এরা হলো মেজরিটি। তোমরা এইভাবেও দেখাতে পারো ম্যাপে, যেমন ভাবে আমি দিলাম, এইভাবে ইনফরমেশন দিয়ে দেখাতে পারো, খুব ভালো হবে আরো। এবং মাত্র 20 MLA তাদের আছে। দ্য মেইটিস আর প্রিডমিনেন্টলি হিন্দুস, এবং মেইটি যারা আছে তারা কি? মেইতি যারা আছে তারা হিন্দু, followed by Muslim, while the 33 recognized tribes grouped as any Naga tribes and any Kuki tribes are mainly Christians. Clear? রিলিজিয়ানের ব্যাপারটা বুঝলে? এই যে মেইতি যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে হিন্দু, কিছু মুসলিম আছে, কিন্তু এই যে বাদ বাকি এরিয়া জুড়ে যারা আছে, যারা হচ্ছে এসটি ওখানকার শিডিউল ট্রাইব, তারা বেশিরভাগই হচ্ছে খ্রিস্টান। তাদের মধ্যে মূলত কারা আছে? কুকি আর নাগা। ক্লিয়ার? এটা আমাদের ওখানকার জিওগ্রাফিক্যাল ফিচার্সটা বুঝতে পারলাম। এইবার দেখো এই যে মণিপুর ক্রাইসিসের ব্যাকগ্রাউন্ড কি কারণে হলো, 23 সালে মে মাসে কেন শুরু হলো? মণিপুর ভায়োলেন্স অফ 2023 was marked by intense protest and violent clashes in Manipur following a directive from the Manipur High Court for the state government to consider granting scheduled tribe status to the Meitei community. তাহলে 2023 সালে মে মাসে মণিপুর হাইকোর্ট স্টেট গভর্নমেন্টকে ডাইরেকশন দেয়, ওখানকার যে স্টেট গভর্নমেন্ট আছে তাদেরকে ডাইরেকশন দেয় যে মেইটিদেরকে, মেইটিস যারা আছে তাদেরকে এসটি ট্যাগ দেওয়ার জন্য বলে।
স্টেট গভর্নমেন্টকে বলে যে এদেরকে এসটি হিসেবে বিবেচনা করার জন্য, এই যে মেইটি কমিউনিটি, ঠিক আছে, যারা কি 64% অফ দ্য ওখানকার পপুলেশন, যারা হলো মেজরিটি, তাদেরকে বলে এসটি হিসেবে ট্যাগ করতে। হাইকোর্ট স্টেট গভর্নমেন্টকে বলছে। তখন কি হলো, দেখো আমরা জানি যারা ট্রাইব হিসেবে ট্রিট হয় তাদের অনেক রকম সুযোগ সুবিধা তারা পায়। ট্রাইবাল এরিয়াতে কোনো জমি নন ট্রাইব কেউ কিনতে পারে না, জানো কি এটা? ট্রাইবাল এরিয়াতে জমি কিনতে পারে না যারা নন ট্রাইব, সেই ট্রাইবের মধ্যেই জমি কেনা বেচা করতে হবে। ট্রাইবালদের অনেকটা অনেক, JNK এর মতো। হ্যাঁ একদম ও ট্রাইবাল এরিয়া যেহেতু, এবং ট্রাইবসদেরকে অনেক রকম সুযোগ সুবিধা কনস্টিটিউশন দিয়েছে আমাদের, তাই তো? চাকরির ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে, বিভিন্ন রকম সাবসিডিজের ক্ষেত্রে ট্রাইবসরা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে। অটোনমির ক্ষেত্রে অটোনোমাস বডি হিসেবে তারা ট্রিট হয় অনেক জায়গায়। তাহলে তখন যারা হচ্ছে ওখানকার মেজরিটি, যারা 64% অফ পপুলেশন, তারা যদি ট্রাইবাল সুযোগ সুবিধা পেয়ে যায়, তাহলে ওখানকার যারা অ্যাকচুয়াল মাইনরিটি, যারা এসটি, যারা ওখানকার পাহাড়ে বসবাস করে, তারা তো রেগে যাবেই, তারা তো ঝামেলা করবেই। যাদের মধ্যে কুকি এবং নাগারা আছে, মূলত কুকিরা। সেই জন্য কিন্তু এখানে মেটিসদের সাথে কুকিসদের ঝামেলা শুরু হয়। মেটিসরা বলে আমরা ট্রাইব হিসেবে ট্রিট হতে চাই, এসটি সুযোগ সুবিধা পেতে চাই। আর কুকিরা বলছে যদি ওরা সুযোগ সুবিধা পায় তাহলে তো আমরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব, বা আমাদের যে স্পেশাল সুযোগ সুবিধা সেগুলো আর স্পেশাল থাকবে না, কারণ ওরাই তো মেজরিটি, 64% জনসংখ্যা আছে ওদের, তো ওরাই তো সব পেয়ে যাবে, আমরা আর কি পাবো? এই নিয়ে সেখানকার গন্ডগোলের সূত্রপাত। বোঝা গেল? This decision was based on a decade-old recommendation. এটা বহু বছর আগে একটা রিকমেন্ডেশন ছিল, তার সেই ডিসিশন থেকে এই জায়গাটা আসে কোর্ট, ঠিক আছে তো? The unfolding events in Manipur have raised several significant issues such as reservation, ST status, and the implementation of the shoot at site orders. এই যে তিনটে ব্যাপার ছিল সেটা নিয়েই কিন্তু ঝামেলাটা সূত্রপাত। On May 3, 2023, inter-ethnic conflict, দুটো এথনিক গ্রুপের মধ্যে কনফ্লিক্টকে বলা হয় inter-ethnic conflict, erupted in the northeastern state of Manipur, India, involving the Meitei majority residing in the Imphal Valley and the Kuki-Zo tribal community from the surrounding hills. তাহলে তাদের মধ্যে কাদের মধ্যে, এই মাঝখানে যে মেইটিরা আছে তাদের সাথে এই সারাউন্ডিং যে হিল অঞ্চলে যে কুকিরা আছে তাদের মধ্যে এই গন্ডগোলটা শুরু হয়, মেইটিদের সাথে কুকিদের, এই ঘটনাকে কেন্দ্র করে। এথনিক কম্পোজিশন আমরা দেখেছি, মণিপুর ইজ দ্য হোম টু দ্য ডাইভার্স এথনিক গ্রুপস। ওখানে অনেক রকম এথনিক গ্রুপস আছে, জাতি উপজাতি সম্প্রদায় আছে, উইথ মেইটি কমিউনিটি প্রিডমিনেন্টলি ইনহ্যাবিটেড ইন দ্য ইম্ফল ভ্যালি। তারা কোথায় বাস করে? ইম্ফল ভ্যালিতে আমরা আগেই দেখেছি। হোয়াইল দ্য কুকি, জো অ্যান্ড নাগা ট্রাইবস বাস করে হচ্ছে তারা সারাউন্ডিং হিল এরিয়াতে, হিল ডিস্ট্রিক্টগুলোতে বাস করে। শিডিউল ট্রাইব স্ট্যাটাস ডিমান্ড, দ্য মেইটিস কমিউনিটিস ডিমান্ড ফর এসটি স্ট্যাটাস, তারা চাইছিল, তারা এসটি স্ট্যাটাস চাইছিল। এমড অ্যাট প্রিজার্ভিং দেয়ার অ্যানসেস্ট্রাল ল্যান্ড। দেখো মেন কারণ কি? ইকোনমিক্যাল। তাদের যে অ্যানসেস্ট্রাল ল্যান্ড গুলো আছে, আমরা জানি যে এসটি হিসেবে গণ্য হলে সেই অঞ্চলে কিন্তু অন্য সম্প্রদায়ের লোকরা আর জমি কিনতে পারবে না। তাহলে তারা কেন এসটি পেতে চাইছিল, এসটি স্ট্যাটাস কেন পেতে চাইছিল? যাতে তাদের জমিটা অধিগ্রহণ না হয়ে যায়। তারা যেই এসটি হয়ে যাবে তাদের মধ্যেই কেনা বেচা হবে জমিগুলো, অন্য কেউ কিনতে পারবে না, অন্য কোনো সম্প্রদায়ের লোকরা। সেই জন্য এইটাই মেন। এবং কালচার, তাদের যে কালচারটা আছে কালচারটা সংরক্ষিত হবে। যদি এদের মধ্যে অন্য কেউ না ঢুকে পড়ে তাহলে তাদের কালচারটা সংরক্ষিত হবে অটোমেটিক্যালি। হ্যাজ বিন কন্টেনশিয়াস ইস্যু, তাহলে এই হচ্ছে মেন ঝামেলার ইস্যু ছিল। ইন এপ্রিল 2023, the Manipur High Court directed the state government to consider this demand and intensifying ethnic tension. তাহলে এপ্রিল মাসে 2023 সালে মণিপুর হাইকোর্ট স্টেট গভর্নমেন্টকে বলে যে তাদেরকে এসটি স্ট্যাটাস দেওয়ার জন্য যা করণীয় করতে, এবং সেটা নিয়েই ঝামেলার সূত্রপাত হয়। কজ কি? অলরেডি আলোচিত। ল্যান্ড ওনারশিপ অ্যান্ড রাইটস, গ্রান্টিং এসটি স্ট্যাটাস টু দ্য মেইটিস কুড অ্যালাউ দেম টু অ্যাকিওর ল্যান্ড in the hill areas, leading to fears among the hill tribes of potential marginalization. তাহলে যদি মেইটিরা যারা হচ্ছে ভ্যালিতে থাকে তারা যদি এসটি হয়ে যায়, আর বাদ বাকি হিলের এরিয়ার লোকেরা তো এসটি ছিলই, তাহলে মেইটিরাও যদি এসটি হয়ে যায় তারা কিন্তু এইসব এসটি এরিয়ার জমিগুলো কিনতে পারবে। তখন এই বাদ বাকি এরিয়ায় যারা আছে কুকি নাগারা, তারা কি ভাবছে?
যদি মেইটিরা তো ওখানে সংখ্যাগুরু 64%, ওরা বড় লোক, ওরা সব রকম সুযোগ সুবিধা পায়, পার্লামেন্টে 40টা সিট তাদের আছে 60টার মধ্যে, তাহলে এরাই তো সব এসে আমাদের জমিগুলো অধিগ্রহণ করবে, কিনে নেবে। এরা যদি এসটি হয়ে যায়, এরাও এসটি অঞ্চলে জমি কিনতে পারবে, তাহলে আমরা তো আর এখানে থাকতে পারবো না, আমরা আস্তে আস্তে ওখান থেকে ডিসঅ্যাপিয়ার করে যাবো। এই ভয় আমাদের কালচারটা ডিসঅ্যাপিয়ার করে যাবে, আমাদের যে অ্যানসেস্ট্রাল ল্যান্ড গুলো আছে সেগুলো ডিসঅ্যাপিয়ার করে যাবে। এই ভয় থেকে এই কুকিরা ওখানে হিল এরিয়াতে যারা বাস করে মেইটিদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। তাহলে ল্যান্ড ওনারশিপ এবং রাইটস। 2 নম্বর বলছে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন। আমরা আগেই বলেছি যে মেইটিদের এখানে 60টার মধ্যে মেইটিদের থেকে 40টা সিট আছে, আর বাদবাকি যারা ট্রাইবস আছে তাদের আছে 20টা সিট, সব ট্রাইবস মিলে। তাহলে এটা এই যে রিপ্রেজেন্টেশনটা তাহলে ঠিকঠাক না, এই নিয়েও ঝামেলা হচ্ছে কুকিদের সাথে মেইটিদের। বোঝা গেল? ইললিগাল ইমিগ্রেশন, দ্য ইনফ্লাক্স অফ দ্য রিফিউজিস from Myanmar, sharing ethnic ties with the Kuki community, has added complexity to the demographic and security dynamics. এবং পাশেই মায়ানমার আছে, মায়ানমার থেকে প্রচুর মানুষ রিফিউজি হিসেবে এই মণিপুরে চলে আসছে, এবং তারা হচ্ছে মূলত কুকি সম্প্রদায়ের যারা মায়ানমার থেকে আসছে। তাহলে এই যে ইনফ্লাক্স হচ্ছে, যে রিফিউজি চলে আসছে, এটাও একটা ইস্যু, এটাও একটা মেইটিদের ভয় যে কুকিরা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এখানে মায়ানমার থেকে রিফিউজি এসে। তাহলে এটাও কিন্তু দ্বন্দ্বের একটা মূল কারণ, ইললিগাল ইমিগ্রেশন। এবার রিসেন্ট ডেভেলপমেন্ট, রিসেন্ট কি অবস্থা আছে? ভায়োলেন্স অ্যান্ড ক্যাজুয়ালিটিস সিন্স মে 2023 থেকে দ্য কনফ্লিক্ট হ্যাজ রেজাল্টেড ইন ওভার 250 জনের প্রায় মৃত্যু ঘটেছে এখনো পর্যন্ত, এখন আরো বেশি। দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অ্যাপ্রক্সিমেটলি 60,000 পিপল, প্রায় 60,000 মানুষ ঘরছাড়া হয়েছে। গভর্নমেন্ট কি করছে? দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ফেসড ক্রিটিসিজম ফর ইটস হ্যান্ডলিং অফ সিচুয়েশন। স্টেট গভর্নমেন্টের সমালোচনা হচ্ছে, কারণ সেই গভর্নমেন্ট সেখানকার এই সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারছে না। ইভেন সেন্ট্রাল গভর্নমেন্টেরও সমালোচনা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে, তাদের মানে বিজেপি গভর্নমেন্ট, বিজেপি এই আছে ওখানে, ঠিক আছে? তাহলে তারা কি করছে? ইন ডিসেম্বর 2024 দ্য চিফ মিনিস্টার অফ মণিপুর অ্যাপোলোজাইজড ফর দ্য আনরেস্ট অ্যান্ড অ্যাকনলেজ দ্য নিড ফর পিস এফর্টস, এবং স্বীকার করে নিয়েছে মণিপুরের সিএম ডিসেম্বর 2024 সালে যে তিনি ক্ষমা চেয়েছেন এই পরিস্থিতির জন্য, এবং চাইছেন যে এখানে পিস এফর্ট চালু করা উচিত, এবার শান্তি ফেরানোর দরকার। এক্সটার্নাল কিছু ইনফ্লুয়েন্স আছে। রিপোর্টস ইন্ডিকেট দ্যাট ফাইটার্স ফ্রম মিয়ানমার সিভিল ওয়ার হ্যাভ এন্টার্ড মণিপুর। তাহলে আমরা দেখেছি আরাকান আর্মি আমরা পড়েছিলাম, যারা হচ্ছে মায়ানমারের কি আছে রাখাইন অঞ্চলে বসবাস করে, এবং সেখানে রাখাইন অঞ্চলে অনেক রোহিঙ্গাও আছে, রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ। তারা কি করছে? মূলত মায়ানমার গভর্নমেন্টের বিরুদ্ধে তারা হচ্ছে ফাইট করছে, এবং এই ফাইটার যারা আছে আরাকান আর্মি, তারা কি করছে? বলছে মায়ানমারের সিভিল ওয়ারের যারা ফাইটার আছে এন্টার্ড মণিপুর, তারা মণিপুরে প্রবেশ করছে, exacerbating the conflict with advanced weaponry and contributing to the increased violence. এবং তারা এখানে মণিপুরে প্রবেশ করে সেই পরিস্থিতিকে, কনফ্লিক্টকে আরো মানে বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? এবং ওয়েপন সাপ্লাই দিচ্ছে মণিপুরের মধ্যে, যাতে মণিপুরে এই দ্বন্দ্বটা লেগে থাকে। এই তাদের এই যে মায়ানমারের যে গ্রুপগুলো আছে, বিদ্রোহী গ্রুপ, তারা ওয়েপন দিয়ে এবং আরো বিভিন্ন পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। ইমপ্লিকেশনস বলছে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এটা সত্যি একটা মানবতার ক্ষেত্রে একটা বিরাট বড় ক্রাইসিস। দ্য অনগোয়িং ভায়োলেন্স হ্যাজ লেড টু আ সিভিয়ার হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস উইথ 1000 লিভিং ইন রিলিফ ক্যাম্পস। হাজার হাজার মানুষ সেখানে রিলিফ ক্যাম্পসে থাকছে, বাড়িঘর ছাড়া। ফেসিং চ্যালেঞ্জেস ইন অ্যাসেসিং বেসিক নেসেসিটিস বা নিডস, তাদের যে বেসিক নিডস তারা পাচ্ছে না ওখানে। বহু মানুষ, 60,000 মানুষ প্রায় ডিসপ্লেসড হয়ে গেছে ঘর থেকে, তারা সব রিলিফ ক্যাম্পসে আছে। তাহলে রিলিফ ক্যাম্পসে কি আর বেসিক নিড পাওয়া যায়? বাড়িতে মতো কি আমরা থাকতে পারবো? এটা হোটেলে গিয়েই আমরা, খুব 5 স্টার হোটেলেও গিয়েও আমরা 10-12 দিন থাকার পরে বাড়ির সেই কাঠের ভাঙা কাঠের খাটকে আমরা মিস করি। তাহলে রিলিফ ক্যাম্পে আমরা কিভাবে থাকবো? যারা থাকবে তারা কি বেসিক অ্যামিনিটিস গুলো, বেসিক নিডস গুলো তারা পাবে? নিশ্চয়ই পাবে না। তাহলে এটা একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে, সিকিউরিটি কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। যেহেতু এক্সটার্নাল আর্মড গ্রুপস যারা মায়ানমার থেকে আসছে, এসে দেশের একটা ঝামেলাকে আরো ইনস্টিগেট করছে, তাহলে এরপরে কি দেশের সিকিউরিটি কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। Socio-economic impact আছে। The prolonged conflict has disrupted economic activities, education and healthcare service, adversely affecting the state's development. তাহলে স্টেটের যে ডেভেলপমেন্ট, যেখানে এডুকেশন,
হেলথ কেয়ার ইত্যাদিগুলো দেখা উচিত, সেগুলো সব হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে। হ্যাম্পার্ড হয়ে কি হচ্ছে, এই যে প্রলং কনফ্লিক্টটাই জারি রয়েছে এবং এর ফলে ওখানকার মানুষের যে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, স্টেটের ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট হচ্ছে পার্ট অফ দ্য নেশন, আমাদের দেশের পার্ট, তাহলে দেশের ডেভেলপমেন্টটা ধাক্কা খাচ্ছে। একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পলিসি আছে, লুক ইস্ট পলিসি বলে একটা পলিসি ছিল, সেটাকেই রিসেন্ট যে গভর্নমেন্ট আছে সেটা হচ্ছে নাম চেঞ্জ করে কি নাম দিয়েছে বলো? অষ্টলক্ষ্মী। হ্যাঁ, ওই লুক ইস্ট বলে একটা আটটা পলিসি ছিল। স্টেটের একটা হ্যাঁ। হ্যাঁ, ইস্টের যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা পলিসি নিয়েছিল, সেই পলিসিটাও এখানে হ্যাম্পার্ড হচ্ছে, যেহেতু এই এখানকার এই যে প্রলং যে কনফ্লিক্ট চলছে তার জন্য। যাই হোক, এখন আমাদের কাছে কি উপায় আছে? অ্যাড্রেসিং দ্য মণিপুর ক্রাইসিস রিকোয়ার্স মাল্টি প্রঞ্জড অ্যাপ্রোচ। মানে কি, সব দিক দিয়ে পলিটিক্যাল উইল দরকার। পলিটিক্যাল উইল দরকার, যে পলিটিশিয়ান আছে তারা যাতে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ না করে, রাজনৈতিক স্বার্থ বিসর্জন দিয়ে তারা এগিয়ে এসে পলিটিক্যালি একসাথে মিলে সব দলগুলো একসাথে বসে সোশ্যাল হারমোনি এবং ইকোনমিক ডেভেলপমেন্টের উপরে গুরুত্ব দেয় এবং এফেক্টিভ গভর্নেন্সের উপরে গুরুত্ব দেয়, সেখানকার যাতে গভর্নমেন্টটা ভালো করে চলে তার উপরে গুরুত্ব দেয়, সেটা দরকার। সাস্টেনেবল পিস ক্যান অনলি বি অ্যাচিভড থ্রু ডায়ালগ, জাস্টিস অ্যান্ড ইনক্লুশন অফ অল স্টেক হোল্ডার্স। সব যাদের মধ্যে দ্বন্দ্ব কনফ্লিক্ট আছে তাদেরকে এক জায়গায় বসিয়ে তাদেরকে জাস্টিস দিলে এবং তাদেরকে আলোচনার টেবিলে বসাতে পারলে তবেই সেখানকার পিস আনা সম্ভব। ডায়ালগ অ্যান্ড রিকনসিলিয়েশন, যেটা বললাম, ইন্টার কমিউনিটি ডায়ালগ দরকার। ফ্যাসিলিটেট ট্রাস্ট বিল্ডিং মেজার্স বিটুইন মেইটি অ্যান্ড কুকিজ ও কমিউনিটিস। তাদের মধ্যে ট্রাস্টটা বৃদ্ধি করতে হবে, এক টেবিলে তাদেরকে এনে আলোচনায় বসিয়ে, যাতে তাদের মধ্যে ঝামেলাটা মেটে। ইনভলভমেন্ট অফ সিভিল সোসাইটি, সেখানকার যারা লোকাল লিডার্স আছে, যারা এনজিও আছে, যে রিলিজিয়াস গ্রুপগুলো আছে, তাদেরকে সব এক জায়গায় এসে বসতে হবে, বসে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। পলিটিক্যাল অ্যান্ড লিগাল রিফর্মস করতে হবে। ব্যালেন্স রিপ্রেজেন্টেশন দরকার। আগেই বলেছি যে মেইটিদের 60টার মধ্যে 40টা সিট তারা এমএলএ আছে, আর 20টাতে আছে 20টা সিটের এমএলএ আছে হচ্ছে বাদ বাকি অন্য গ্রুপদের। তাহলে এখানে একটা ব্যালেন্স দরকার, ঠিক আছে? লিগাল ব্যালেন্স রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে তাদের ব্যালেন্স দরকার এখানে। রিভিউ স্ট্যাটাস ডিমান্ড, এই যে জুডিশিয়াল কমিশন টু অ্যাড্রেস, একটা জুডিশিয়াল কমিশন তৈরি করা দরকার। সেই কমিশন ঠিক করবে যে সত্যি তাদের কি শিডিউল ট্রাইব স্ট্যাটাস মেইটিদেরকে দেওয়া উচিত কি উচিত না, সেটা দেখার জন্য জুডিশিয়াল কমিটি গঠন করা দরকার। সেখানকার গভর্নেন্স, শাসন কার্য আরো ভালো করা দরকার। ল অ্যান্ড অর্ডারকে ডিপ্লয় নিউট্রাল সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড ইমপ্লিমেন্ট কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন অ্যাফেক্টেড এরিয়াস। সেখানে নিউট্রাল সিকিউরিটি ফোর্স নিয়োজিত করে সেখানকার ল অ্যান্ড অর্ডারকে আবার পুনরুদ্ধার করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি দরকার। ইনভেস্টিগেট অ্যান্ড পানিশ পারপেট্রেটর্স অফ ভায়োলেন্স টু রেস্টোর পাবলিক ট্রাস্ট। সেখানে যারা এই যে ভায়োলেন্স সৃষ্টি করছে তাদেরকে শাস্তি ব্যবস্থা করে তাদেরকে জেলে ঢোকাতে হবে, যাতে সেখানে পাবলিক ট্রাস্ট বৃদ্ধি পায়। বর্ডার ইমিগ্রেশন কন্ট্রোল করতে হবে। সিকিউর বর্ডার্স, স্ট্রেনথেন সার্ভিলেন্স অ্যালং দ্য ইন্ডিয়া মায়ানমার বর্ডার টু প্রিভেন্ট ইলিগাল ইমিগ্রেশন অ্যান্ড আর্মস স্মাগলিং। যেটা হচ্ছে আর্মস স্মাগলিং, সেটাকে বন্ধ করতে হবে, বর্ডারে আরো বেশি করে সার্ভিলেন্স বাড়িয়ে। রিফিউজি ম্যানেজমেন্ট, যে রিফিউজিরা, যে কুকিরা মায়ানমার থেকে মণিপুরে প্রবেশ করছে, তাদের জন্য ডেভেলপমেন্ট পলিসিস আনতে হবে এবং রিফিউজি রেগুলেশন আনতে হবে এবং তাদেরকে ইন্টিগ্রেট করতে হবে দেশের মধ্যে, ঠিক আছে? রিফিউজিদের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। হিউম্যানিটেরিয়ান এড এবং রিহ্যাবিলিটেশন দরকার। যারা ডিসপ্লেসড হয়ে গেছে প্রায় 60,000 মানুষ, তাদের জন্য মানবতামূলক ব্যবস্থা নিয়ে তাদের যাতে এডিকুয়েট শেল্টার পায়, ফুড পায়, মেডিকেল ফ্যাসিলিটিস পায়, এডুকেশন পায়, এগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। লাইভলিহুড সাপোর্ট, অফার এমপ্লয়মেন্ট অ্যান্ড এডুকেশন অ্যাসিস্ট্যান্স টু অ্যাফেক্টেড ফ্যামিলিজ। যারা ভিকটিমস হয়েছে 60,000 মানুষ, বা যারা মারা গেছে 275 জন এখনো পর্যন্ত, তাদের জন্য রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করতে হবে, তাদের ফ্যামিলির জন্য। লং টার্ম পিস ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, ডেভেলপমেন্ট প্রোগ্রাম করতে হবে। ফোকাস অন দ্য ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস টু অ্যাড্রেস সোশিও ইকোনমিক ডিসপ্যারিটিস। সেখানকার যে আর্থসামাজিক যে ইনইকুয়ালিটি আছে, অসাম্য আছে, সেটাকে দূর করার জন্য ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন, এমপ্লয়মেন্ট বাড়াতে হবে। এথনিক হারমোনি পলিসি নিতে হবে, যে বিভিন্ন এথনিক গ্রুপগুলো আছে সেই এথনিক গ্রুপগুলোর মধ্যে যাতে আরো বৈষম্য কমে এবং তাদের মধ্যে
ঐক্য বাড়ে সেটা নিশ্চিত করার জন্য কিছু পলিসি নিতে হবে গভর্নমেন্টকে। প্রমোট কালচারাল এক্সচেঞ্জেস অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রামস টু রিডিউস এথনিক প্রেজুডাইসেস। একে অপর যে এথনিসিটির মধ্যে, এথনিক গ্রুপের মধ্যে, তাদের মধ্যে যে প্রিজুডাইসেস গুলো আছে, সেই প্রিজুডাইসেস গুলোকে কমিয়ে তাদের মধ্যে আরো কালচারাল এক্সচেঞ্জ বাড়াতে হবে। ওকে, জিওস্ট্র্যাটেজিক্স ইম্পর্টেন্স অফ মণিপুর ইন দ্য অ্যাক্ট ইস্ট পলিসি। ওই আগে বলছিলাম লুক ইস্ট পলিসি বলে একটা পলিসি ছিল প্রিভিয়াস গভর্নমেন্টের, সেটাকেই নাম পরিবর্তন করে রিসেন্ট গভর্নমেন্ট নাম দিয়েছে অ্যাক্ট ইস্ট পলিসি, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইস্টের মানে আমরা দেখেছি যে ভারতবর্ষের ক্ষেত্রে ওয়েস্টার্ন যে স্টেট গুলো আছে তারা শিল্পক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, উৎপাদনের দিক দিয়েও তারা হচ্ছে প্রচুর উন্নত, কিন্তু ইস্টার্ন যে স্টেট গুলো আছে তাদের কাছে রিসোর্স থাকলেও ঠিকঠাক গভর্নমেন্ট পলিসি ইমপ্লিমেন্টেশনের অভাবের জন্য ইস্টের স্টেট গুলো অনেক পিছিয়ে অর্থনৈতিক দিক দিয়ে। ঠিক আছে, তাহলে সেই জন্য এই ইস্টের যাতে উন্নতি হয়, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল এবং সেভেন সিস্টার্সও আছে তার মধ্যে, তার জন্য একটা পলিসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছে যার নাম হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসি, ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য ইস্টার্ন স্টেটস। সেই ইস্টার্ন পলিসির ক্ষেত্রে এর কি প্রভাব পড়ছে এই পলিসির ক্ষেত্রে? গেটওয়ে অফ সাউথ ইস্ট এশিয়া, মণিপুর হচ্ছে একটা এমন একটা জায়গায় অবস্থিত যেটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়াতে যাওয়ার একটা পথ, ভাইটাল লিঙ্ক ইন্ডিয়াস অ্যাক্ট ইস্ট পলিসি হুইচ এইমস টু স্ট্রেংথেন ইকোনমিক, কালচারাল এন্ড স্ট্র্যাটেজিক টাইস উইথ সাউথ ইস্ট এশিয়ান নেশন। সাউথ ইস্টার্ন যে নেশন গুলো আছে, যে দেশগুলো আছে, তাদের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে মণিপুর একটা ভাইটাল রুট হিসেবে কাজ করে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যাতে সাউথ ইস্টার্ন এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখতে পারে, তাই মণিপুর একটা এখানে একটা ওয়ে হিসেবে কাজ করে। সেই জন্য এই যে ঝামেলাটা চলছে, যার জন্য এই পলিসি কিন্তু যেটা হ্যাম্পার্ড হচ্ছে। ল্যান্ড কানেক্টিভিটি, দ্য ইন্ডিয়া মায়ানমার থাইল্যান্ড ট্রাইল্যাটারাল হাইওয়ে আছে যেটা মণিপুরের উপর দিয়ে গেছে। অ্যান্ড আমরা আগেই পড়েছি কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট, যেটা সেই নদী পথে হচ্ছিল, মনে আছে? আরাকান আর্মির সময় আমরা পড়েছিলাম যে এই যে প্রজেক্ট আছে আচ্ছা এগুলো কিন্তু সব মণিপুরের উপর দিয়েই যাচ্ছে, নর্থ ইস্ট রিজিয়নের উপর দিয়ে। তাহলে এটা একটা ট্রানজিট হাব হিসেবে কাজ করে, যে নর্থ সাউথ ইস্টে আমরা যাওয়ার জন্য একটা ট্রানজিট হাব মণিপুর। তাহলে এই ইস্যুটাকে যদি দমন না করা যায় তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের হ্যাম্পার্ড হবে। নেগেটিভ ইম্প্যাক্টের মধ্যে ওইগুলোই লেখা আছে, ডিসরাপশন অফ কানেক্টিভিটি প্রজেক্ট, যে প্রজেক্টগুলো আছে মায়ানমারের সাথে এবং এশিয়ান নেশনসের সাথে ইন্ডিয়ার, সেগুলো কিন্তু ডিলেড হয়ে যাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো ডিলেড হয়ে যাচ্ছে কারণ মণিপুরে এই ঝামেলার জন্য। বর্ডার সিকিউরিটি চ্যালেঞ্জেস হয়ে দাঁড়িয়েছে, পোরাস বর্ডার, ওখানে সব জঙ্গল, পুরো মণিপুরের সাথে মায়ানমারের যে বর্ডার বা ইন্ডিয়ার সাথে মায়ানমারের যে বর্ডার, সেটা পুরো জঙ্গল পরিপূর্ণ, হিল পরিপূর্ণ পরিবেষ্টিত রাস্তা। তাহলে এখানে যে বর্ডার এতটাই পোরাস, মানে এখানে সিকিউরিটি ঠিকঠাক নেই, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেই জন্য ইলিগাল ইমিগ্রেশন এত ঘটছে। ইলিগাল ইমিগ্রেশন কোনো দেশের ক্ষেত্রে সবসময় ক্ষতিকারক, দেশের উপর অর্থনৈতিক চাপ বাড়ায়। তাহলে এই বর্ডার সিকিউরিটি চ্যালেঞ্জেস হয়ে দাঁড়িয়েছে। রিডিউসড ইনভেস্টর কনফিডেন্স, তাহলে যারা ধরো এই যে অ্যাক্ট ইস্ট পলিসিতে যে সকল প্লেয়াররা ইনভেস্ট করবে তাদের কনফিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে, যে মণিপুরে তো এই ঝামেলা হচ্ছে যেটা ভারত সরকার কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে, এর ফলে তারা ইনভেস্টও করবে না, যে বৈদেশিক বিনিয়োগ হয় তারাও করবে না, যে এই ঝামেলা না মিটলে আমরা কিছু করবো না। তাহলে এর ফলে কি হচ্ছে, ইনভেস্টর কনফিডেন্সটাও রিডিউস হয়ে যাচ্ছে। উইকেন্ড কালচারাল অ্যান্ড পিপল টু পিপল টাইস, তাহলে মানুষের মধ্যে মানুষের যে বন্ধন এবং তাদের মধ্যে যে কালচারাল এক্সচেঞ্জেস সেগুলো কমে যাচ্ছে। ঠিক আছে, হুইচ আর ক্রিটিক্যাল ফর ফস্টারিং ক্লোজার টাইস আন্ডার অ্যাক্ট ইস্ট পলিসি, যেটা কিন্তু খুব দরকার অ্যাক্ট ইস্ট পলিসিকে ইমপ্লিমেন্ট করতে গেলে। ইম্প্যাক্ট অফ ইন্ডিয়া মায়ানমার রিলেশন, মায়ানমার শেয়ারিং 1643 কিলোমিটার বর্ডার উইথ মণিপুর, মণিপুরের সাথে মায়ানমারের 1643 কিলোমিটার বর্ডার আছে, ইজ ইন্টিগ্রাল টু দ্য অ্যাক্ট ইস্ট পলিসি। তাহলে অ্যাক্ট ইস্ট পলিসির ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। Instability in Manipur combined with political unrest in Myanmar has complicated border diplomacy and bilateral trade relation. তাহলে মায়ানমারের সাথে যে bilateral trade relation আছে সেটা কিন্তু এই মণিপুরের ইস্যুর জন্য নষ্ট হয়ে যাচ্ছে। এবং কিছু স্ট্র্যাটেজিক এবং ডিপ্লোম্যাটিক কনসার্ন আছে। জিওপলিটিক্যাল কম্পিটিশন উইথ চায়না, দেখো চায়না একটা বড় কান্ট্রি হিসেবে
আমাদের এশিয়ার, সে সবসময় চেষ্টা করবে অন্যান্য যে দেশগুলো আছে তাদের মধ্যে তার রিলেশন ভালো রাখার এবং তার সাথে লেনদেন বাড়ানোর, তার উপরে ডিপেন্ডেন্সি বাড়ানোর অন্য দেশের। ঠিক আছে? তাহলে ইন্ডিয়াতে যেহেতু মণিপুরে এই ঝামেলাটা চলছে, তাহলে যেটা ইন্ডিয়া কিন্তু চায়নার সাথে কম্পিটিশনে পিছিয়ে যাচ্ছে। যে অন্যান্য দেশের সাথে ভালো রিলেশন তৈরি করার এই যে সাউথ ইস্টার্ন কান্ট্রি গুলোর সাথে, সেটা হ্যাম্পার্ড হচ্ছে মণিপুর ইস্যুর জন্য। এর ফলে চায়না কিন্তু এগিয়ে যাচ্ছে। Delays in connectivity projects allow China to strengthen its influence in Southeast Asia through the Belt and Road Initiative. চায়নার একটা ইনিশিয়েটিভ হচ্ছে BRI, সেটার মাধ্যমে চায়না কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ইন্ডিয়া পিছিয়ে যাচ্ছে এই মণিপুর ইস্যুর জন্য। রিজিওনাল কোঅপারেশন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। Instability in Manipur undermines India's role as a stabilizing power in Southeast Asia, impacting frameworks like ASEAN-India cooperation and BIMSTEC. তাহলে BIMSTEC এবং ASEAN-India cooperation যেটা আছে, সেই যে কোঅপারেশন গুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে মণিপুর ইস্যুর জন্য। ঠিক আছে? এর থেকে প্রবাবল কি কি কোশ্চেন আসতে পারে? এক্সামাইন দ্য, এটা কিন্তু খুব হট টপিক, পরীক্ষায় আসার মোটামুটি খুব বেশি চান্স আছে। Examine the socio-political ethnic factors responsible for recent violence in Manipur. ওখানকার যে socio-political এবং ethnic factors আছে জড়িত মণিপুরের ভায়োলেন্সের জন্য, সেটা নিয়ে আলোচনা করো। ম্যাপ দিয়ে সুন্দর করে রিপ্রেজেন্টেশন কার কত আছে টেবিল করে লিখবে। How can such conflicts be prevented in future? কিভাবে এগুলোকে প্রিভেন্ট করা যেতে পারে ফিউচার? ওয়ে আউটের মধ্যে লেখা রয়েছে। Critically analyze the demand for scheduled tribe status by Meitei community in Manipur. মণিপুরে মেইটিদের যে শিডিউল কাস্ট স্ট্যাটাসের দাবি, সেটা নিয়ে ক্রিটিক্যালি অ্যানালাইজ করুন। ডিসকাস ইস ইমপ্লিকেশন অন এথনিক হারমোনি ইন রিজিয়ন, এবং এর ফলে যে ঝামেলাটা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করুন। ইভালুয়েট দ্য চ্যালেঞ্জেস ফেসড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন রেস্টোরিং পিস ইন মণিপুর, সাজেস্ট আ মাল্টি-প্রঙ্ড অ্যাপ্রোচ ফর রিজলভিং দ্য ক্রাইসিস। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিভাবে মণিপুর ইস্যু নিয়ে ফেস করছে চ্যালেঞ্জেস, সেটা নিয়ে আলোচনা করুন, এবং কিভাবে চারিদিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে মাল্টি-প্রঙ্ড অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে, সেটা নিয়ে আলোচনা করুন। অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য মণিপুর ক্রাইসিস অন ইন্ডিয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডিয়ার অ্যাক্ট ইস্ট পলিসির ক্ষেত্রে কিভাবে মণিপুর ক্রাইসিস হিন্ডার হয়ে দাঁড়াচ্ছে বা বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটা নিয়ে আলোচনা করো। এবং ইটস রিলেশন উইথ সাউথ ইস্টার্ন এশিয়ান কান্ট্রি, সেটা কিভাবে হ্যাম্পার্ড হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, লাস্ট কোশ্চেনটা। ওকে, বলো কারো কোনো কোশ্চেন, ডাউট? কারো কিছু কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন করছি, আপনি যেটা বললেন না যে ম্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করতে, বলো। তো ওগুলো যে পয়েন্ট গুলো দেবো, ওগুলো জাস্ট প্যারাওয়াইজ লিখবো না পয়েন্ট থাকবে? মানে প্যারাওয়াইজ প্যারা চেঞ্জ করে করে করবো না পয়েন্টটা, মানে এরা মানে একটা পয়েন্ট দেবো, ওটা জিজ্ঞাসা করতে চাইছি। কোনগুলো বলো? ম্যাপগুলো? ম্যাপের সাথে যে মণিপুরের যে ইনসিডেন্ট গুলো, যে সমস্ত ইনসিডেন্ট গুলো যেগুলো আমরা তুলে ধরবো, সেগুলো কি মানে প্যারা চেঞ্জ করে করে লিখবো না পয়েন্ট করে করে প্যারা লিখবো? করেও লিখতে পারো, পয়েন্ট করেও লিখতে পারো, ওটা কোনো ইস্যু না। তবে পয়েন্ট এত করো না যে যেটা আমাদের কাছে দেখার সময় যেটা খুব মনে হয় যে এত পয়েন্ট করেছে, এই ব্যাপারটা যেন না মনে হয়। পয়েন্ট করলেও অসুবিধা নেই, ঠিক আছে? প্যারা করেও লিখতে পারো, পয়েন্ট করে, এটা আপ টু ইউ, তুমি কিভাবে রিপ্রেজেন্ট করছো তার উপরে, এই প্রেজেন্ট করছো তার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? কিন্তু পয়েন্ট করলেও এমন কিছু করো না বাচ্চাদের মধ্যে ছোটবেলায় যেমন যত ইচ্ছা ইতিহাসে পয়েন্ট করতাম, সেই ব্যাপারটা যেন না মনে হয়। ঠিক আছে স্যার। ঠিক আছে, তুমি প্যারা করে লিখতে পারো, পয়েন্ট লিখতে পারো, ওটা ইস্যু নয়। প্রেজেন্টেশনটা যেন ভালো হয়, এই হচ্ছে মূল মূল কথা। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের হোমওয়ার্ক হচ্ছে এই দুটো কোশ্চেন থাকবে। Critically analyze the demand for scheduled tribe status by Meitei community in Manipur. Discuss its implication on ethnic harmony in the region. 15 marks. Discuss the key provision of the Aparajita Act 2024. Analyze its significance in addressing crimes against women and children in India. Okay, এটা থাকবে আমাদের হচ্ছে
হোমওয়ার্ক। আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? বলো, কারো কোনো কোশ্চেন নেই তাহলে? সবাই সবটা বুঝতে পেরেছো? স্যার যদি কোনো কোশ্চেন একটা আপনি যে হুম চারটে স্যাম্পল কোশ্চেন বললেন একটা হুম টপিকের রেসপেক্টে, হুম তো ধরুন আমি টপিকটা সম্পর্কে আমি জানি, বাট অনেক সময় টপিকটা কি হয় যে হয়তো হ্যাঁ, আমি হয়তো টপিকটা নর্মালি কি নিয়ে আছে সেটা আমি জানি, হুম বাট স্যার হয়তো এরকম হলো যে কোশ্চেনটার হয়তো মানে যেটা জানতে চাইছে বা যেটা ওখানে হুম বলতে চেয়েছে সেটা হয়তো হুম দেখতে গেলে আরো কিছু পয়েন্ট অ্যাড করা উচিত যেটা আমার হয়তো জানার বাইরে আছে। তো হুম সেই ক্ষেত্রে স্যার ম্যানেজ কি করে করা হয় যাতে মার্কসটা একটু বেশি আনা যায়? ম্যানেজ বলতে তোমাকে যতটুকু জানো তার বাইরে তো তুমি বেরোতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ মানে তুমি স্যার আমি যতটুকু আমি জানো স্যার বলতে চাইছি ততটুকুই যেমন বুঝে আমি লিখতে হবে। আপনি যে হ্যাঁ স্যার আপনি এটা করলেন না, ধরুন এই যে মেইতি কমিউনিটি এটা মণিপুর ক্রাইসিস নিয়ে বললেন, হুম তো সেই রেসপেক্টে হয়তো আপনি আপনি যে চারটে কোশ্চেন একদম লিখেছেন যে প্রবাবল কোশ্চেন আসতে পারে, হুম একদমই ঠিক কথা যে হুম ওই চারটের মধ্যেই হয়তো দিতে পারে। কিন্তু হুম অনেক সময় কি হয় স্যার যে এক্সামিনার যেটা জানতে চাইছে বা হুম যেটার উপর ভিত্তি করে স্যার মার্কসটা ক্যারি করে, হুম তো সেই জায়গায় হয়তো আমি হয়তো কোনো একটা টপিককে আমি পড়েছি, আমি জানি ভালো মতো টপিকটা নিয়ে, হুম বাট যখন কোশ্চেনটা ডিমান্ডের রেসপেক্টে আমি কি হবে সেটাকে মানে মানে ওটাকে উপস্থাপনাটা তোমাকে করলে ওখানে পরে বসেই বেটার ঠিক হবে। করতে হবে। তোমাকে ওখানে বসেই ঠিক করতে হবে। এই যে চারটে কোশ্চেন আমি যখন প্রবাবল কোশ্চেন হিসেবে ধরো 4-5টা কোশ্চেন দিচ্ছি, আমি ওই কোশ্চেন গুলো হুম ঠিক আমি কিন্তু অনেকগুলো কোশ্চেন 10-12টা কোশ্চেন ঘেঁটে যে কি কি কোশ্চেন হতে পারে তার উপর থেকেই হুম 4-5টা কোশ্চেন সিলেক্ট করছি এবং এইভাবেই করছি যে একদম। ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কিভাবে আসতে পারে। তার মধ্যে ওই চারটে কোশ্চেনের মধ্যে ডিফারেন্ট অ্যাঙ্গেল গুলো আছে যে এই ব্যাপারগুলো জানতে চাইতে পারে। হুম এবার দেখা গেল মানে স্যার আহ, মানে স্যার আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। হুম ধরুন হুম স্যার আমি সার্টেন কোন একটা ইন্টারনাল ক্রাইসিসের উপর কোন একটা টপিক এসছে, ঠিক আছে? হুম হয়তো টপিকটা সম্পর্কে আমি ইন্টারনালি সেটার উপরে গভর্নমেন্টের কি স্টেপ বা হুম গভর্নমেন্ট কি ভাবছে কিভাবে সেটাকে রিজলভ করা যায় এটা নিয়ে হয়তো আমি পড়লাম বা এটা নিয়ে আমার হুম জানা আছে, বাট কোশ্চেনটা এলো এরকম ভাবে যে সেটার পরিপ্রেক্ষিতে আমার ইন্টারন্যাশনাল রিলেশনের রেসপেক্টে কি মানে প্রভাব পড়তে পারে, সাপোজ হুম আমি এটা বলছি স্যার। তো হুম সেই জায়গায় হয়তো দেখা গেল যে আমার হয়তো আমি সেই কিছু পয়েন্ট গুলো যেগুলো আমার দেওয়া উচিত সেটা হয়তো আমার র্যাডারের মধ্যে নেই। আমি হুম সাপোজ বলছি আমি একটা, তো হুম সেই জায়গায় স্যার যদি আমি ম্যাক্সিমাম নাম্বার সেটাকে আমি আমি তো কোশ্চেনটা ছাড়তে পারবো না। তো না স্যার যদি আমি কোশ্চেনটা আমি লিখিও, তো হুম এমন কি হবে লিখলে পরে ম্যাক্স টু ম্যাক্স আমি আমার তরফ থেকে একটা বেটার স্কোর আমি অন্তত সেখান থেকে গ্র্যাব করতে পারবো, আমি এটা জাস্ট হ্যাঁ, বলতে চাইছি। প্রথমত তুমি যতটুকু জানো ওই টপিকটা নিয়ে ততটুকু লিখলে লিখে এবার তোমাকে ওখানে বসে ঠিক করতে হবে যে কিভাবে ইন্টারন্যাশনাল রিলেশনের সাথে তুমি যখন এই যে পড়াশোনাটা আমাদের হচ্ছে তুমি যদি আজকেরটাই দেখো এই যে মণিপুর ইস্যুটা যখন আমরা করলাম কিভাবে আরাকান আর্মির সেই ইস্যুটার সাথে রিলেট হয়ে গেল কিভাবে হুম সেই হুম যে হুম প্রজেক্টটা ছিল কলাদান প্রজেক্টটা সেটা ইম্পর্টেন্ট হুম হয়ে হুম, আসলো, ঠিক আছে? তাহলে একদম তুমি যখন এই যে একদম। পড়াশোনা করছো টপিকটা যদি তোমার কমন পড়ে আমি যেগুলো করাচ্ছি আর কি বা যেগুলো তোমরা হুম পড়ছো যে টপিকগুলো হুম সেগুলোর থেকে হুম, আসলে তুমি পারবেই কারণ সেইভাবেই পড়াটা হচ্ছে ওভারঅল একটা স্টাডি, ঠিক একদমই আছে? তাই। এবার স্যার তুমি এখানে কি স্যার তখন এই হ্যাঁ হ্যাঁ, তুমি তখন যতটুকু এবার জানো বলুন। ততটুকু লিখলে। লেখার পর হুম তুমি একটু ভাববে যে কিভাবে আমি এটা ইন্টারন্যাশনালি লিঙ্ক করতে পারি। যেহেতু ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে এটা কি প্রভাব ফেলবে সেটা জানতে চেয়েছে। তুমি ভাববে ভেবে হুম যতটুকু পারো লিখে আসবে। হাবিজাবি না লিখে তুমি যে জানো না এটা কোনো খারাপ কিছু না। এবং ওটা যদি আচ্ছা ওরকম কোয়েশ্চেন হয় বেশিরভাগই জানবে না। হুম মানে বুঝতে পারছি আমি স্যার। একটা এক্সাম্পল দিই আমাদের ২০১৮ সালের মিসলেনিয়াসে জিএস হুম পেপারটা এতটাই হুম কঠিন ছিল, আনপ্রেডিক্টেবল ছিল যে জিএস এ হ্যাঁ স্যার। কিন্তু কেউ কিছু লিখতেই পারেনি, বিশেষ কিছু। লেখার হুম কোনো স্কোপ ছিল না। সেইজন্য ওই স্যার ওই যে ওভার স্কিমটা মনে হয় আপনাদের ইয়েতে এসেছিল না স্যার, ওভার স্কিম যেটা ছিল ওভার স্কিম ওই ওয়ান বেল্ট ওয়ান রোড, স্যার ওয়ান বেল্ট না, ওয়ান না, রোড যেটা। না আমাদের সময় না, ওটা ১৯ এসছিল। ওটা তো কমন টপিক। ওটা সহজ ওটা টপিক। কমন টাইপ। ঠিক আছে তো? আমাদের কমন টপিক ছিল একটাই।
সেটা হচ্ছে তোমার ওই বোধহয় রোহিঙ্গা ইস্যু, রোহিঙ্গা ঠিক আছে? ওই একটাই রোহিঙ্গাটা কমন ছিল, হুম আর সব যেসব দিয়েছিল ডিজিটাল টেলিকমিউনিকেশন পলিসি, যেটা আমরা কেউ পড়ে যাইনি হুম বা এখনো মনে হয় কেউ পড়ে না। তো সবাই ছেড়ে হুম দিতে বাধ্য হয়েছি আর কি। কিছু শর্ট কোশ্চেন ছিল যেগুলো প্রজেক্ট ছিল, প্রজেক্ট ওরিয়েন্টেড, এবং কিছু ন্যাশনাল তোমার হচ্ছে ফরেস্ট কোথায় আছে এরকম কোশ্চেন ছিল, সেগুলো পেরেছিলাম। আর হচ্ছে এই সবারই কমন ছিল রোহিঙ্গা ইস্যু, আর আর স্যার বোধহয় এটা কি স্যার H1B। স্যার ডিজিটাল টেলিকমিউনিকেশন পলিসি বলতে স্যার ওই যেটা 18 স্যার যেটা 5G লঞ্চ হওয়ার পরে ট্রাই থেকে যেটা ওটাই ইয়ে বার ওটাই করেছিল ওটাই ওইটা না? আচ্ছা আচ্ছা ওটাই আচ্ছা দিয়েছি। আচ্ছা আর হচ্ছে কিন্তু ওটা হট টপিক ছিল না তখন, এত ইয়ে টপিক আসতো না তার আগের, যদি মিসলেনিয়াসে হুম পড়তে হুম থাকো। হুম এবার হুম ওই যে একটা আনকোরা একটা টপিক এলো, তাহলে সবার কাছেই আনকোরা, আমার কাছে একা নয়, সবার কাছেই আনকোরা। তাহলে সবাই বেশিরভাগই ছেড়ে দিয়েছে বা ভুলভাল লিখে এসছে। H1B ভিসা পলিসি এসেছিল, তখন কিন্তু H1B হুম। ভিসা পলিসি নিয়ে অত আলোচনা হতো না এখন যেমন হচ্ছে। হ্যাঁ, তখন স্যার অত বলছি যে স্যার একটা যে স্যার যেটা স্যার 20 নম্বরে ফার্স্ট একটা মার্কস থাকে না স্যার, প্রথমে এটা 20 নম্বর লিখতে হয়। তো হুম, স্যার সেটার ক্ষেত্রে লাস্ট 2-3 বছর আমি দেখছিলাম যেটা, তো স্যার হুম, সেটা কি ইন্টারন্যাশনাল রিলেশনটা বেশি ইম্পর্টেন্ট না ইন্টারনাল রিলেশন গুলো বেশি ইম্পর্টেন্ট, মানে স্টেট ওয়াইজ হোক বা মানে ইন্টারন্যাশনাল? যেমন আপনি এটা বললেন আমরা 2019-এ হুম, মনে হয় ওভার স্কিমটা এসেছিল। তো এখন হুম, স্যার রিসেন্টলি আমরা দেখলাম যে স্যার ব্রিক্স সামিট যখন আমাদের ইন্ডিয়াতে G20 হলো, হুম, তো হুম, সেখানে স্যার দেখা গেল কি চাইনাকে ওভারলুক করে মেনলি হুম, আমাদের ইউরোপ থেকে যেটা আপনার জলপথ এবং স্থলপথে যেটা করিডোর তৈরি হুম, করার প্ল্যান হচ্ছে যেটা, তো স্যার এই যে টপিক গুলো, এই টপিক গুলো বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় না স্যার জাস্ট ইন্টারন্যাশনাল এর থেকে ন্যাশনাল ইস্যু গুলো বেশি মানে বেশি করে পড়তে হবে? আমি যে ফার্স্ট ক্লাসটা নিয়েছিলাম তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, সেখানে আমি অলরেডি হুম আলোচনা করেছিলাম যে এই মিসলেনিয়াস পরীক্ষার স্যার ক্ষেত্রে আমি ছিলাম ইন্টারন্যাশনাল না স্যার টপিকের, আমি ছিলাম স্যার আমি হুম, হ্যাঁ স্যার আমি ছিলাম স্যার, আমি বলছি ইন্টারন্যাশনাল স্যার টপিকও ইম্পর্টেন্ট। রিসেন্ট ট্রেন্ডের ওপর, স্যার রিসেন্ট ট্রেন্ডের ওপর, কারণ 2015-16 বা তার আগেকার যদি দেখি আমরা, তো সেখানে কিন্তু আলটিমেটলি ইন্টারন্যাশনাল মানে থেকে আমার মনে হয় যে যেহেতু ইন্টারন্যাশনালটা স্যার ইউপিএসসি তে বেশি ফোকাস করে, হুম, পিএসসি কিন্তু স্যার বরাবর দেখে এসেছি যে মানে ইন্টারনাল টপিক গুলোর উপর বেশি জোর দিত। এখন স্যার রিসেন্টলি দেখছি স্যার আপনাদের ইয়ারটা বলুন বা 19-এ, মানে এখন দেখাচ্ছে হুম, ইন্টারন্যাশনাল উপর একটু ঝুঁকছে আস্তে আস্তে। তো জুটছে মানে সেই দূরে সেই গেছে, এবং হিসাবে স্যার কথাটা ইন্টারন্যাশনাল বলছেন। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অবশ্যই। ওই জন্য তো করাচ্ছি ইন্টারন্যাশনাল টপিকও। মানে ইউএস ভিসা পলিসি, ইউএস ইলেকশন, এগুলো তো ইন্টারন্যাশনাল টপিক। ঠিক আছে, তারপর ব্রিক্সও করাবো, অসুবিধা নেই। ব্রিক্সটা এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, আমি এই গ্রুপে পাঠিয়েও ছিলাম। এই বছরের খুব ইম্পর্টেন্ট একটা টপিক হতে চলেছে ব্রিক্স, এই বছরের ব্রিক্স যেটা, ঠিক আছে। ওকে স্যার। হুম, ইন্টারন্যাশনাল টপিক অবশ্যই করতে হবে এবং ওর থেকে আসবে বেশি, আমার যা মনে হয়। ন্যাশনাল তো স্যার আমার আছেই, এটাই স্যার ইন্টারন্যাশনাল কোশ্চেন ছিল মেনলি, আর কিছু। একদম করতে ওকে হবে স্যার, একদম। থ্যাংক ইউ। হুম, ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, গুড নাইট। আর জিএস এ ল্যাঙ্গুয়েজের কাজগুলো করে পাঠাও আমার কালকের মধ্যে সবাই। গুড নাইট।